ওকে, তাহলে আজকের ক্লাস আমরা স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের 4th ক্লাস। আজকে আমরা যে যে টপিকগুলো দেখব সেগুলো আগে একটু আপনাদের রিমাইন্ড করে নিই। সেটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে পে ডাউন ক্রেডিট কার্ড, ইউজ অফ পেটি ক্যাশ, ফান্ড ট্রান্সফার, ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন, তারপরে হচ্ছে বিল, দেন হচ্ছে ইম্পোর্ট ইনভয়েস, তারপরে হচ্ছে জার্নাল এন্ট্রি, দেন হচ্ছে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন। এর লাস্ট হচ্ছে রেকর্ড ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড ডিসপোজাল। এই টপিকগুলো আমরা দেখব। তা প্রথমে আসি ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টটা কি? আমরা যখন অনার্সে বা মাস্টার্সে পড়ে আসছি বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম, ফিফো লিফো মেথড, তাই না? ইনভেন্টরি কাউন্টিং করার জন্য ফিফো লিফো, তারপর ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, এসব কিছু ব্যবহার করা হয়। কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং এ কোনটা ব্যবহার করা হয়? কেউ বলতে পারবেন? হ্যাঁ, ক্লাউড অ্যাকাউন্টিং এ কোনটা ব্যবহার করা হয়? কার মনে আছে কি? আচ্ছা, ফিফো মেথড ব্যবহার করা হয়। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন ফিফোটা কি? ধরেন আমি একটা সিম্পল যদি উদাহরণ দিই, আহ আপনার বাসায় মেহমান আসছে, ঠিক আছে? এখন আপনার বাসায় ধরেন একটা বিস্কুটের প্যাকেট আছে। আপনি বাহির থেকে আসার সময় আপনি আরেকটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছেন। এখন আপনার কাছে যদি আগের যে বিস্কুটের প্যাকেটটা ছিল সেখান থেকে যদি আপনার মেহমানদারিটা শেষ করেন, তাহলে সেটা কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আগে যেটা ছিল সেটা আপনি আগে ব্যবহার করছেন, আর পরে যেটা নিয়ে আসছেন সেটাকেই যদি আগে আপনি ব্যবহার করতেন, তাহলে সেটা কি লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, তো এখন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন কারণে হইতে পারে। এখন সেটা হইতে পারে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে ধরেন কেউ স্যাম্পল হিসেবে দিল, কোন একটা প্রোডাক্ট স্যাম্পল হিসেবে দিছে, তাহলে এই যে স্যাম্পল হিসেবে দিল আপনার ইনভেন্টরিটা কি বেড়ে গেল না? ইনভেন্টরি বেড়ে গেল, তাহলে ইনভেন্টরিটাকে আপনাকে প্লাস করতে হবে। তারপরে হচ্ছে ধরেন আপনি কোনো কারণে আপনার প্রতিষ্ঠান থেকে কোন একটা প্রোডাক্ট আপনি নিয়ে গিয়ে বাসায় ব্যবহার করছেন, তাই না? এখন এই জিনিসগুলো কি আপনি তো নরমালি এক্সপেন্স আকারে দিতে পারবেন না। এটা তো এক্সপেন্স আকারে পসিবল না। এখানে কি শুধু আপনার ইনভেন্টরিটা বাড়ছে অথবা কমছে, তাহলে এটাকে আপনাকে দিতে হবে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট নাম। এখন এই ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট আমরা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে প্লাস নিউ এর আন্ডারে আদার্স এর অপশনে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আরেকটু বলে নিই, আমরা যে ফ্রি অ্যাকাউন্ট গুলো ব্যবহার করতেছি না সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইউকে, ঠিক আছে? মানে আর কি ইউকে, এই জন্য ইনভেন্টরির নাম হচ্ছে স্টক, এরকম মানে আর কি আগেকার যে নামগুলো আমরা ব্যবহার করতাম এই নামগুলো থাকে। কিন্তু যখন আপনি কাজ করবেন কোনো ক্লায়েন্টের, সেখানে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কি ইউকে বেসড ক্লায়েন্ট নাকি আপনার ইউএসএ না অন্য দেশের, ঠিক আছে? ম্যাক্সিমাম আপনার কুইক বুকস এর ভার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লোবাল ভার্সন আর একটা কি ইউকে ভার্সন। এখন ইউকে ভার্সন হলে এরকম প্যাটার্ন থাকবে, গ্লোবাল ভার্সন হলেও এরকমই থাকবে, কোনো তফাৎ নাই কিন্তু ভাই, জাস্ট হয়তো দু একটা নামের চেঞ্জ আসবে, এতটুকুই। আচ্ছা, তাহলে আমরা স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে চলে যাব। ওকে, স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা একটু রিপোর্টটা দেখবো আমাদের কি কি স্টক আছে, কতটুকু আছে। এটা আমরা রিপোর্ট সেকশনে গেলে আমরা দেখতে পাবো। রিপোর্ট, রিপোর্ট, আচ্ছা, রিপোর্ট থেকে আমরা কি লিখে সার্চ করব? স্টক ভ্যালুয়েশন ডিটেল, ডিটেলটা আমরা দেখবো একটু। ডিটেলের মধ্যে আমরা একটু চেঞ্জ নিয়ে আসি, রিপোর্ট মেথড অল ডেট দিয়ে রান রিপোর্ট করব। এই যে দেখেন, রিপোর্টটাকে যদি আমি একটু বড় করি, প্রথমে কি দেওয়া আছে? ডেট, ট্রানজ্যাকশনের টাইপ, মানে আপনার স্টকে কি কি ট্রানজ্যাকশন গুলো ঘটছে সেগুলো টাইপ দেওয়া আছে। তারপর নাম্বার, আপনি যদি কোনো ইনভয়েস করেন, কোনো এক্সপেন্স করেন, কোনো বিল করেন, এই প্রত্যেকটার কি এক একটা করে নাম্বার থাকবে, ওই নাম্বারগুলো এখানে শো করবে। তারপরে হচ্ছে নেম, কাদের সাথে এই জিনিসগুলো সংগঠিত হয়েছে, ঠিক আছে, তাদের নাম। তারপর কোয়ান্টিটি, তারপরে হচ্ছে রেট, তারপরে এই যে ফিফো কস্ট, দেখছেন? ফিফো মেথডে কি তারা কস্টিংটা হিসাব করতেছে। তারপরে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড
মানে আপনার হাতে কত আছে এবং এই অ্যাসেটের ভ্যালুটা কত সেটাও দেখাচ্ছে। ঠিক আছে? মানে পুরাটা বিস্তারিত আপনার সামনে শো করবে। আচ্ছা, আরেকটু বলে রাখি সেটা হচ্ছে অনেকের এখানে কস্ট ম্যানেজমেন্টের কেউ আছেন? কস্ট ম্যানেজমেন্ট, সিএমএ? আচ্ছা, কেউ নাই। তাহলে কোশ্চেনটা কোশ্চেনটা তারাই করতো যে স্যার আমরা তো মানে আর কি আরো ইনভেন্টরি আরো অনেক কিছু করি। কস্টিং এর মেথড গুলো ব্যবহার করি না? সেই মেথড গুলা কি তাহলে কি এখানে অ্যাপ্লাই হবে? না ভাইয়া। আমি আবারও বলে দিচ্ছি এই সকল ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সেক্টর গুলা তারা দেখে, নট কস্ট অ্যাকাউন্টিং এর সেক্টর। ঠিক আছে? কস্ট অ্যাকাউন্টিং এর সেক্টর দেখার জন্য তাদের আলাদা একটা সফটওয়্যার আছে যেটা নিয়ে আমি আগেও আমার ইয়েতে লেখালেখি করছিলাম, সেটা হচ্ছে A2X। এই যে A2X সফটওয়্যার যেটা আছে, ই কমার্স অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর সেলার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। মানে A2X সফটওয়্যারটা আপনার কি হয় ব্যবহার হয়, এই যে দেখতে এরকম তার লোগোটা। A2X সফটওয়্যারটা ব্যবহার হয় যারা কস্টিং নিয়ে কাজ করে, মানে বিশেষ করে প্রোডাকশন রিলেটেড যারা কোম্পানি, তাদের কস্টিং এর সকল ধরনের কাজ A2X এ করা। সেই A2X এর রিপোর্টটাকে নিয়ে এসে আপনি কি করতে পারেন, এইখান থেকে ইন্টিগ্রেট করে নিতে পারেন। এটা করা যায়। আচ্ছা, তো এখন আমরা একটু ধরবো কয়েকটা জিনিসে। ধরেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা কয়টা আছে হাতে? 94টা ধরলাম। আমি স্যাম্পল হিসেবে আরো 6টা পাইছি। আমি একটা কোম্পানির কাছ থেকে কিনতে যাচ্ছি, তারা আমাকে স্যাম্পল পাঠাইছে আরো 6টা, যে ভাই আপনি আমাদেরটা ব্যবহার করে দেখেন কেমন হয়। যেরকম ওই যে দোকানগুলোতে থাকে বিস্কুটের ইয়া, দোকানে এসে দোকানদারকে এসে বলে যে ভাই আমাদের বিস্কুট গুলো আগে ব্যবহার করে দেখেন, তারপরে আপনি নিয়েন 1 ডজন নিয়েন। ঠিক আছে? ওই যে স্যাম্পল যে দিয়ে যায় সেটা তো আপনার অ্যাসেটটাকে বাড়াবে। তাহলে ধরলাম 6টা বাড়তেছে। আচ্ছা, তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে 160টা। এখান থেকে 60টা আপনি নিয়ে যে কোনো কারণে আপনি নিয়ে পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলছেন। অবশ্যই অবশ্যই ডেটটা কিন্তু মাথায় রাখতে হবে। ডেট, দুইটা সিমিলার ডেট যদি হয় তাহলে আমরা একসাথে পোস্টিং দিতে পারবো। যদি সিমিলার ডেট না হয় বা সেম মান্থে যদি না হয়, ধরেন এখানে দেওয়া আছে 10/10/2023, মানে অক্টোবর 10 তারিখ 2023, মানে অক্টোবরে যদি 31 তারিখে গিয়ে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে তো দুইটা আমি একসাথে দেখাতে পারবো। যদি ধরেন আমার যদি একটা হয়তো অক্টোবরে, একটা হয়তো ট্রানজেকশন, আরেকটা লাস্ট যদি হয়তো নভেম্বরে, তাহলে তো দুইটার জন্য আলাদা আলাদা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করতে হইতো, তাই না? একসাথে তো আর আমরা দেখাইতে পারতাম না। এখন আমরা অক্টোবরের লাস্টে ধরে নিলাম অক্টোবরে 31 তারিখে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট বাড়বে হচ্ছে 6টা। তাহলে আমরা এই যে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে চলে আসবো, অ্যাডজাস্টমেন্ট ডেটটা ঠিক করবো আমরা অক্টোবর 2023, সরি, অক্টোবর 2023-এর 31 তারিখে অ্যাডজাস্ট করব। কোথায় অ্যাডজাস্ট হবে এটা? অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট স্টক শ্রিঙ্কেজ। ঠিক আছে? আবার এটাও আরেকটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা অনেক সময় বই পুস্তকে এটা পড়ে আসি বা বাস্তবিক জীবনেও ঘটে, যে ধরেন মানে আর কি কাগজ কলমে আছে হচ্ছে 350 ইউনিট, কিন্তু আপনি ফিজিক্যালি কাউন্ট করে দেখছেন হচ্ছে 290 ইউনিট। তাহলে বাকি ইউনিট গুলো কোথায়? মিসিং না? এখন এটাকে তো অ্যাডজাস্ট করতে হবে আপনার। যদি আপনি প্রপার ডকুমেন্ট পান সেই অনুযায়ী তো সাবমিট করবেন। কিন্তু আপাতত পক্ষে আমাকে স্টক অ্যাডজাস্টমেন্ট তো করতে হবে, যেহেতু মাস শেষে, তাই না? ওই স্টক অ্যাডজাস্টমেন্টটা আমরা করে দিব। পরবর্তীতে আমরা ডকুমেন্ট গুলোকে দেখে প্রপারলি কাজ করব। আচ্ছা, প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে দিব হচ্ছে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। এটা কটা? এই যে দেখেন চলে আসে কোয়ান্টিটি অন হ্যান্ড 94, আমরা ধরে নিলাম হচ্ছে 100টা। তাহলে 6টা কি আমার চেঞ্জ আসছে, এই যে দেখেন +6। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি ধরবো? সার্জিক্যাল ইকুইপমেন্ট। সার্জিক্যাল ইকুইপমেন্ট এই দেখেন 160টা, নতুন করে হইতেছে 100। তাহলে কটা? -7। প্লাস মাইনাস এক জায়গাতেই তারা হিসাব করে নেবে। তাহলে আমরা 7 ক্লোজ করে দিব। দেওয়ার পরে আবার রিপোর্ট সেন্টারে একটু রিপোর্টটাকে জেনারেট করি। এই যে দেখেন স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট আগে ছিল 94টা, পরবর্তীতে 6টা বেড়ে গিয়ে হয়েছে কটা? 100টা হয়ে গেছে। কোয়ান্টিটি অন হ্যান্ড হাতে দেখাচ্ছে কত? 100টা। আচ্ছা, তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেখেন আগে ছিল হচ্ছে 160টা,
7টা মাইনাস হয়ে গেছে, তার ভ্যালু তারা ঠিকঠাক মতো মাইনাস করে নিয়ে 100 করে ফেলছে। এখন আপনি চাচ্ছেন এটাকে ইনকোয়ারি করার জন্য, তাহলে এখানে ক্লিক করেন, স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে আপনাকে এখানে নিয়ে আসবে। এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট আপনি যে করছেন, মোর অপশনে যান। মোর অপশনে গেলে কি দেখতে পাবেন? অডিটের হিস্ট্রি দেখতে পাবেন অথবা ট্রানজেকশন জার্নাল, যে কোনোটাই আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে প্রত্যেকটা জার্নাল তারা নিয়ে নিছে বাই ডিফল্ট, আমাকে কষ্ট করে জার্নাল দিতে হয় নাই। ঠিক আছে, এভাবে করে আমরা স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করতে পারি প্লাস নিউ থেকে আদার্স এর অপশনে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। তারপরে হচ্ছে পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন ক্রেডিট কার্ড মানে কি? মানে ক্রেডিট কার্ডের বিলটাকে পরিশোধ করা। এখন এই অপশনটা আমাদের কোথায় উপলব্ধ আছে? প্লাস নিউর আন্ডারে আদার্স এর অপশনের নিচেই পে ডাউন ক্রেডিট কার্ড। আচ্ছা, আমাদের কোনো ক্রেডিট কার্ড ছিল, একটু চার্ট অফ অ্যাকাউন্টস কই পাবো? সেলস এর আন্ডারে না ট্রানজেকশনের আন্ডারে? ট্রানজেকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। $170.20, তাই না? আচ্ছা, টাকা বেশি আছে কোথায় আমার? 18,000, আচ্ছা দিতে পারবো, সমস্যা নেই। এখন এইখানে যখন আমরা পে ডাউন ক্রেডিট কার্ড অপশনটাকে চুজ করব, তখন তারা আমাকে কি বলতেছে? রেকর্ড পেমেন্টস মেড টু ইওর ব্যালেন্স। আপনার ব্যালেন্সটাকে পরিশোধ করার জন্য আপনাকে পেমেন্টটাকে রেকর্ড করতে তারা বলতেছে। প্রথম অপশনে হুইচ ক্রেডিট কার্ড ডিড ইউ পে, আপনি কোন ক্রেডিটটাকে পরিশোধ করবেন। এখন একটা আপনার ক্লায়েন্টের অনেক ধরনের ক্রেডিট কার্ড থাকতে পারে, ঠিক আছে, 4টা 5টা 6টা ক্রেডিট কার্ড থাকতে পারে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আমার একটা মাত্র ক্রেডিট কার্ড ছিল, সে একটা মাত্র ক্রেডিট কার্ড আমার এখানে শো করতেছে। হ্যাঁ, না। আচ্ছা, আপু কি আজকের ক্লাসে করবেন? আচ্ছা বসেন তাহলে, বসেন। একটু যদি, হ্যাঁ আপনি এটা দেখুন আপনার নাম। আচ্ছা, ওই অনলাইন বেঁচে ছিল, বুঝতে পারছি। হ্যাঁ আপনার নাম শুনে বুঝতে, বসেন শুনে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? ক্রেডিট কার্ডটা আমরা সিলেক্ট করে নিব। আমার কাছে ক্রেডিট কার্ড একটা মাত্র ছিল বিধায় আমরা কি একটাই সিলেক্ট করতে পারবো। পেই, পেইর নামটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, আমাকে এটা না দিলেও চলবে। তারপর বলতেছে হাউ মাচ ডিড ইউ পে, আপনি কত টাকা পরিশোধ করবেন। আমার কাছে কত, মানে আর কি লাইবিলিটি ছিল $170.20, ধরে নিলাম আমি $100 আমি তাকে পরিশোধ করব। কবে পরিশোধ করব? আহ ডিসেম্বরের 31 তারিখে, সরি 2023, 23শে ডিসেম্বর 31-এ পেমেন্ট করব। তারপরে এইবার বলছে হোয়াট ডিড ইউ ইউজ টু মেক দিস পেমেন্ট, এই পেমেন্টটা ব্যবহার করার জন্য আপনি কি ব্যবহার করবেন। এখানে তারা বলেই দিছে কিন্তু একটু ইনভিজিবল ভাবে, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই তো কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডটা পেমেন্ট করবেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে ড্রপ ডাউনে গেলে আমার একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে ওই একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্ট ওয়েলস ফার্গো আমরা সিলেক্ট করব। এরপরে বলতেছে আই মেড এ পেমেন্ট উইথ এ চেক, আপনি এটাকে কোনো যদি চেকের মাধ্যমে পরিশোধ করতে চান, তাহলে আপনি এখান থেকে চেক মার্ক দিবেন, চেকের নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর এই যে মেমো অ্যান্ড অ্যাটাচমেন্ট, মেমোতে আপনি এটার জন্য ন্যারেশন লিখতে পারেন, আর অ্যাটাচমেন্টে হচ্ছে আপনি কি করতে পারেন, ওই যে চেকের ছবি, পাতার ছবিটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে পারেন। ঠিক আছে, আমি চেকে করব না, এই জন্য আমার দরকার নাই, তাহলে $100 পেড করে দেব। এটার ইম্প্যাক্ট কোথায় পাবো বলেন তো? এটার ইম্প্যাক্টটা পাবো হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টসে, তাই না? একটু রিলোড দিয়ে নিই। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টসে কোথা দিয়ে দিছে? ওয়েলস ফার্গোতে দিছে না? আমি এটাকে একটু চেক করি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই।
এই যে দেখেন ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধ হয়েছে। ক্রেডিট কার্ড আরবিসি ভিসা গোল্ড পেমেন্ট কত হয়েছে? এই যে $100 পেমেন্ট হয়ে গেছে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, আরবিসি তে গিয়ে একটু চেক করি এখন ব্যালেন্স কত দেখাচ্ছে তারা। এই যে দেখেন 70.20, তার মানে কি বাকি $100 পরিশোধ হয়ে গেছে। এই যে দেখেন $100 কি পরিশোধ। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, ট্রানজেকশন দেখতে পারেন, তাই না? এখান থেকে আপনি এডিট অপশনে চলে যান, মরে গেলে ট্রানজেকশন জার্নাল। আগে একটা সময় ছিল আমরা জার্নালের উপর অনেক নির্ভর ছিলাম। জার্নাল পারা মানে কি অনেক কিছু পারা, তাই না? কিন্তু এখনকার ক্লাউড অ্যাকাউন্টিং সেই জিনিসটাকে, ধারণাটাকে একেবারেই ভুল প্রমাণ করে দিছে। যেটা মানে আমাদের মতো ব্যক্তিদের জন্য সব থেকে ভালো হয়েছে, বিশেষ করে আমার জন্য। কারণ যারা একটু অ্যানালাইটিক্যাল পার্সন, যারা তাদের জন্য এটা সব থেকে বেশি সুবিধা। কোথায় কি যাবে জাস্ট অ্যানালাইসিস করে উঠতে পারলেই আর কোনো সমস্যা নেই। এই যে দেখেন আপনার জার্নাল নিয়ে নিছে, ভিসা কার্ডটাকে ডেবিট করে দিছে, ওয়েলস ফার্গোটাকে ক্রেডিট করে দিছে। দ্যাটস ইট, এতটুকুই। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের যে দুইটা টপিক, ক্রেডিট কার্ড পেমেন্ট, কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা হলো। এবার আসেন পেটি ক্যাশ। ভাই আবারও বলে দিচ্ছি, পেটি ক্যাশ বলতে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কোনো কিছুই নাই। এখন আমরা এই সমস্যাটা ফেস করবেন, এই সমস্যাটা ফেস করবেন কখন? যখন বাঙালি কোনো ক্লায়েন্টের কাজ পাবেন। আমি করি তো, তারা পেটি ক্যাশ ছাড়া বুঝে না, বলে যে ভাই পেটি ক্যাশ একটা রাখতে হবে। তাহলে এটার জন্য আমি একটা অল্টারনেটিভ সলিউশন বের করছি। জিনিসটা কি? আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করব। এই দেখেন গিয়ার আইকন থেকে অল লিস্টের আন্ডারে চলে যাব, পেমেন্ট মেথড, বিকাশ এগুলোতে অ্যাড করাই আছে। আচ্ছা, নেক্সাস, এই যে ডাচ বাংলা, এই যে এগুলো কি অ্যাড করা আছে। আমি এখান থেকে কি করব, পেটি ক্যাশটা অ্যাড করব। এটা ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড সেটা আমি করলাম না, ঠিক আছে, কার্ড হলে সিলেক্ট করব। এখন আরেকটা কাজ হচ্ছে, ট্রানজেকশনে চলে যাব, ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে নিউ এর আন্ডারে পেটি ক্যাশ দিব। অ্যাকাউন্ট টাইপ কোনটা হবে বলেন? এই যে আমার চার্ট অফ অ্যাকাউন্টস সিরিজ কে কে দেখছেন, হাত তুলুন তো। হ্যাঁ, পিছনে সারিতে মনে হয় কেউই দেখে নাই। চার্ট অফ অ্যাকাউন্টস সিরিজ দেখেন নাই? খুব খুব ভালো, খুব ভালো। বেসিক থেকে শুরু করে একদম 6টা মানে আর কি স্টেপে আমি আলোচনা করছি কি কি জিনিস আছে। এখনো বাদ আছে? যাক, ভালো। রাখেন রাখেন, সমস্যা নেই, আমি তো আপনাদের জন্য বানাইছি, তাই না? তারপরে আরেকটা ভিডিও আমি করছিলাম, ইন হাউস অ্যাকাউন্টেন্ট। এটা কিন্তু দিন দিন চাহিদা বাড়তেছে বাইরে। আমার একটা ভিডিও আমি ওটার জন্যই শুধুমাত্র করছি, ইন হাউস অ্যাকাউন্টেন্ট। আমি লিঙ্কডইনে একদিন অ্যাপ্লাই করতে গিয়ে আমাকে বলতেছিল যে ইন হাউস অ্যাকাউন্টেন্ট নিবে। লিঙ্কডইনে একটা জব পোস্টের মধ্যে তারা লিখে রাখছে যে উই আর প্রেফার্ড ফর ইন হাউস অ্যাকাউন্টেন্ট। ইন হাউস অ্যাকাউন্টেন্টটা কি, ওয়ান কাইন্ড অফ হইতেছে ওই যে রেসিডেন্ট ডক্টর আছে না, সরকারি হাসপাতালে যারা আবাসিক ডক্টর, ঠিক হইতেছে এরকম ইন হাউস অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, কিন্তু ইন হাউস অ্যাকাউন্টেন্টের অনেক কিছু সমস্যা আছে। ঠিক আছে, ইন হাউস অ্যাকাউন্টেন্টের অনেক কিছু সমস্যা আছে ভাইয়া। এই জন্যই আমি কই যেন রাখছিলাম ওটা, ওটা পরে ওই দিন পরে মাথায় আসছিল ইন হাউস অ্যাকাউন্টেন্টের কথা, লাস্টে মনে হয়। কই, এই যে ইন হাউস অ্যাকাউন্টেন্ট রোল, কুইক বুকস একটা রোল আছে ইন হাউস অ্যাকাউন্টেন্ট দেওয়া। ঠিক আছে, এটা হইতেছে আপডেট, এই যে দেখেন 24-এ করছি দেখার পরে অনেক কিছু অ্যাক্সেস পাওয়া যায় না। ঠিক আছে, ওর পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, আপনাদের জন্য আরো সুবিধা হয়ে যাবে। আচ্ছা বলেন, পেটি ক্যাশ আমি এখান থেকে দিব হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক।
ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সাব অ্যাকাউন্টের দরকার নাই। আমি ধরে নিলাম আমার কাছে ব্যালেন্স, আমি একটা আনুমানিক ব্যালেন্স দিয়ে ধরে নিচ্ছি, ঠিক আছে? $10,000 আমার কাছে আছে। আহ এটা ধরবো হচ্ছে 2023 জানুয়ারি 1। আচ্ছা, কারেন্ট ইউএসডি, কোনো নারেশন নাই, সেভ করে দেবো। এটা করার ফলে কি হবে, আমরা যখন পেটি ক্যাশটা কোথাও না কোথাও তো ব্যবহার করব, তাই না? ধরেন প্লাস নিউর আন্ডার আমি যদি এক্সপেন্সে চলে যাই, পেমেন্ট মেথডে এখন দেখেন পেটি ক্যাশ চলে আসছে না? তাহলে আমি যখন পেটি ক্যাশ গুলা পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করব, তখন আমার ইম্প্যাক্ট গুলাকে ওই যে আমি মানে লেজার মধ্যে আমি দেখতে পাবো। এই জন্য আমি কি করছি, একটা পেমেন্ট মেথড অ্যাড করে নিছি, পাশাপাশি আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে নিছি। কোনো সময় যদি পান, আমি তো বাঙালি ক্লায়েন্টের কাজ করি, কোনো সময় যদি পান এরকম ওয়েতে তাদের কাজটা সলিউশন করতে হবে। কারণ কুইক বুকসে পেটি ক্যাশ বলতে কোনো অপশন নাই, এটা সলিউশন এইভাবে, ঠিক আছে? আচ্ছা, দেখায় রাখলাম, যদি ইন ফিউচারে প্রয়োজন হয়। আচ্ছা, আনডিপোজিটেড ফান্ড মানে কি বলেন তো, কি আমাকে বলতে পারবেন আনডিপোজিটেড ফান্ড? রবিউল ভাই, আনডিপোজিটেড ফান্ড মানে কি? সবাই বলতেছে ভাই চুপচাপ কেন? বলেন আনডিপোজিটেড ফান্ড মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনডিপোজিটেড ফান্ড? যে ফান্ড এখনো ব্যাংকিং করা হয় নাই, ডিপোজিট করা হয় নাই, এখনো হাতে রয়েছে হ্যাঁ, ক্যাশ, যেটা বলেন, তাহলে ক্যাশটা কি হবে? যেটা ভাইয়া যে সাপ্লায়ারে যেটা বকেয়া রয়ে গেছে ওটাকে মিন করা হচ্ছে। না না, বলেন বলেন। ট্রানজিটের মধ্যে আছে। ইন ট্রানজিট। আর রবিউল ভাই যেন, রবিউল ভাই লাস্ট এক্সপ্লেনেশন শুনতে পাই নাই, ভাই বলেন একটু কষ্ট করে। ওইটাই তো হ্যাঁ বললাম। ইন ডিপোজিটেড ইন ট্রানজিট নাকি ইন ট্রানজিট, মানে ডিপোজিটেড ইন ট্রানজিট এটার কথা বলতেছিলেন? হুম, কারো থেকে রিসিভ করা হচ্ছে, পেমেন্ট করা হয় বা পেমেন্ট করতে গেছে রিসিভ হয়নি, আচ্ছা, বাকি আছে অ্যাকাউন্ট রিসিভেবল টাইপটা, এরকম টাকাটা আমার কাছে এখন ওই যেন লিখছিলাম, অনেক নিচে চলে গেছে। এই যে আইএফআরএস গ্যাপ নিয়ে লিখছিলাম, কারো সময় নেই তো পড়ার, আইএফআরএস গ্যাপ নিয়ে সব ব্যস্ত। কি? অনেক? তাহলে আমার লিখতে অবস্থায় আমার কেমন হয় বলেন? এক্সপার্ট লেখে না হয় টেকনোলজি। এক্সপার্টদের সময় কম লাগে। এই যে তারপর ইউএস এর অনেকে যে কাজ করবে পেরোল নিয়ে, ফ্রিঞ্জ বেনিফিট, এটা কিন্তু মাস্ট বি জানতেই হবে। না জানবেন তখন ক্লায়েন্ট আপনাকে ধরে খালি মানে আর কি বলবে যে কি কি শিখে আসছেন। ফ্রিঞ্জ বেনিফিট, ইন্টার ব্যাংক ট্রান্সফার ছিল, এই যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করছি। কারণ আমাদের অনেক সময় ট্যাক্সের কাজ করতে হয় না বাইরের দেশে, সব ঝামেলা টামেলা নিয়ে আসে। এই যে আমি এখানে কিন্তু অনেক কিছু লিখে রাখছি, এই যে এখানে হিন্টস দিয়ে লিখে রাখছি কি কি এক্স্যাক্টলি করতে হবে। এটা যদি কেউ ফলো করে তার 7 বছর কেন 12 বছরের যদি আপনার ঝামেলা নিয়ে আসে, দেখবেন যে 3 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এই যে অনেকে আবার ভুলে যায় ফার্নিচার আর ফার্নিচার এন্ড ফিকচারের মধ্যে তফাৎ, এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। ফার্নিচার এন্ড ফার্নিচার, ধরেন রেফ্রিজারেটর, এখন এটা কিসের মধ্যে নিবেন? এই যে বলতে করে বসেই গেছে, ফার্নিচার এন্ড ফিকচার। হ্যাঁ, এটা বুঝতে হবে। এই যে এখানে লিখে রাখছি, আমি উদাহরণ দিয়েও রাখছি। কোন লাইটিং সিস্টেম যদি আমি অ্যাড করি, অনেক সময় আসে না যে আপনার কোনো ক্লায়েন্টের যদি আসে, সে আপনার কোন একটা অ্যাসেট আছে তার, সেই অ্যাসেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করছে। যেরকম হইতেছে আপনার ওই যে বেড়া দেওয়া, যেটাকে বলা হয় আমরা ওই যে মানে আর কি গ্রাম্য ভাষায় বলি বেড়া দিচ্ছে, তারপর একটু লাইটিং সিস্টেম, মানে ওই লিজ নিল, ধরেন আপনার ক্লায়েন্টের একটা, সে কি করলো কোন একটা সম্পত্তি বা কোন একটা অ্যাসেট লিজ নিল, সেটার ইমপ্রুভমেন্টের জন্য সে কিছু এক্সপেন্স করছে।
তাহলে সেটাকে কোথায় নিবেন? ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের মধ্যে নিতে হবে। ঠিক আছে? এই যে দেখেন, এই যে আনডিপোজিটেড ফান্ড বনাম ক্যাশ অন হ্যান্ড। ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে সুন্দর করে লিখে রাখছি আপনাদের। কইগুলো? এই যে আনডিপোজিটেড ফান্ড হইতেছে গ্রহণ করা অর্থ যা এখনো ব্যাংকে জমা হয় নাই। উদাহরণ আমি দিয়ে রাখছি, গ্রাহকের কাছ থেকে পাওয়া চেকগুলো একসাথে করে পরে জমা দেওয়া হবে। আর এর থেকে সহজ করে আর কি বুঝাবো ভাই? এগুলো সব চেক হিসাবে থাকবে। চেক। জি। আর ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংকের সাথে মানে এটার সাথে হচ্ছে এইটাই ক্যাশ তরল হিসাবে আছে আর এটা চেক হিসাবে আছে। জি। মানে ক্যাশ ইন হ্যান্ডটা হচ্ছে একেবারে লিকুইড মানি, বাট আনডিপোজিটেড ফান্ড লিকুইড মানি, বাট ইটস টেক সাম টাইম। তো ব্যাংকে না জমা দেওয়া পর্যন্ত এটা এক্স্যাক্টলি। এই জন্য বলছি আপনাকে তো দেখেন, আমি তো জানি যে কে কোথায় কতদূর দেখছে, এই জন্য তো জিজ্ঞেস করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে পেটি ক্যাশের ব্যাপারটা বুঝছেন? কোনো কারণে যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে, পেটি ক্যাশের জন্য একটা আপনি কি করবেন, পেমেন্ট মেথড সিস্টেম অ্যাড করবেন, আর পাশাপাশি এখান থেকে এসে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন বা লেজার একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিবেন। ওকে, তাহলে এটা গেল পেটি ক্যাশ। এরপরে আসেন হচ্ছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার, ওকে, ফান্ড ট্রান্সফারে যাই। ফান্ড ট্রান্সফারের জন্য প্লাস নিউ এর আন্ডারে আদার অপশনে ট্রান্সফারে যেতে হবে আমার। সেম ভাবে আপনার কাছে ইন্টারফেস চলে আসছে। প্রথমে আপনাকে বলতেছে ট্রান্সফার ফান্ডস ফ্রম, মানে কোথা থেকে এই জিনিসটা ট্রান্সফার হবে। ট্রান্সফার ফান্ড টু, কোথায় আপনি ট্রান্সফার করবেন। কারেন্সি, ট্রান্সফার অ্যামাউন্ট, মেমো মানে হচ্ছে কোনো ন্যারেশন, তারপর হচ্ছে ডেট, আর যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্টটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন ফান্ড ট্রান্সফার ধরে নিলাম পেটি ক্যাশে আমার কিছু টাকা আছে না, সেখান থেকে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আনডিপোজিটেড ফান্ড আপনার মেয়াদ শেষে অবশ্যই ব্যাংকে ট্রান্সফার করতে হবে। ইটস এ ম্যান্ডেটরি। ঠিক আছে? কারণ আনডিপোজিটেড ফান্ডটা না সে ক্যাশে আছে, না সে ব্যাংকে আছে, মাঝখানে পেন্ডুলামের মতো আছে। At the end of the month, at the end of the period, you must be submitted or you must be transferred in bank. হুম। এই নামটা শুনে অভ্যস্ত। আচ্ছা, অবশ্যই এটা ব্যাংকে ট্রান্সফার করবেন। আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই তাকে বলবেন, না হলে এগুলো অডিটের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আচ্ছা, আমি ওয়েলস ফার্গোতে নিয়ে চলে যাব। দেখেন, যখনই আমি অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করছি, ওই অ্যাকাউন্টের কত ব্যালেন্স আছে সেখানে কিন্তু দেখাচ্ছে। ধরে নিলাম পেটি ক্যাশে যা টাকা আছে আমি সব ওয়েলস ফার্গোতে নিয়ে চলে যাব। $10,000 আছে, হ্যাঁ, $10,000 আমি ট্রান্সফার করব 2024-এর জানুয়ারি 10 তারিখে। 24 হয় নাই? ওকে, 24-এর 10 তারিখ। আচ্ছা, ঠিক আছে, আর আমার কাছে কিছু নাই, জাস্ট 7 ক্লোজ। এখন এটার ইম্প্যাক্ট দেখবো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। এই যে দেখেন, ওয়েলস ফার্গোতে আগে 18,000 টাকা মাইনাস ছিল না, 8,000 মাইনাস আসবে। এই যে দেখেন পেটি ক্যাশে ট্রান্সফারে ডিপোজিট হয়েছে কত? 10,000। আমি একটু ছোট করে দিই, তাহলে ব্যালেন্সটাও শো করবে। এই যে ব্যালেন্স, ঠিক আছে, আগে ছিল 18,000 মাইনাস 10,000 ডিপোজিট হয়ে 8,000 মাইনাস। আর ওই পেটি ক্যাশে কি থাকবে কিছু? না, ওকে, পেটি ক্যাশে যাই, এই যে পেটি ক্যাশে 0। ঠিক আছে, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে অ্যাকাউন্ট হিস্ট্রিতে এই যে 0 ব্যালেন্স, আগে ছিল ওপেনিং ব্যালেন্স, তারপরে পেমেন্ট দিয়ে বা ব্যাংক ট্রান্সফার করে 0 হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে করে আপনারা ট্রান্সফারের কাজ করবেন বা ব্যাংক ট্রান্সফার করবেন। আজকে আসলে মজার ক্লাস। আজকের ক্লাসটা আসলে আমার কাছে ভালো লাগে অনেক। এই ক্লাসে অনেক কিছু শেখানো যায়। ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন, খুব ভালো জিনিস। ক্লাস অ্যান্ড লোকেশন, ক্লাস এবং লোকেশন বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে কি? ক্লাস অ্যান্ড লোকেশন সুপার শপের উদাহরণ দিয়ে। সুপার শপের আউটলেট বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন লোকেশনে থাকতে পারে, সেটা হচ্ছে লোকেশন। এখন ধরেন কেন এটা জরুরি, আমি একটু রিপোর্ট সেকশনে গেলে আপনারা বুঝতে পারবেন।
আচ্ছা, কেন এটা জরুরি ভাই? জরুরি থাকার রিজনটা কি? ভাই লেট কেন আজকে? স্যার এই ফান্ড ট্রান্সফারের দিকে এটার দিকে আপনার আনডিপোজিট ফান্ড কি ইয়ে করা যায়? ফান্ড ট্রান্সফার থেকে দেখি প্লাস নিয়ে ভালো কথা বলছেন। আনডিপোজিট ফান্ড আছে কিনা আগে সেটা তো দেখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে ভাই। কোথা থেকে নিতে যাচ্ছেন? আনডিপোজিটেড আনডিপোজিট ফান্ড আছে তো? অবশ্যই। এটা কেন রাখছে আমি বলছি না, এই জন্য তো বলছি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড ইউ মাস্ট বি ট্রান্সফার। আচ্ছা, ট্রান্সফার ছাড়া তো কোনো অপশন নেই। আচ্ছা, এইখানে দেখেন আমি যদি লোকেশন ওয়ার্ডটা লিখি, আচ্ছা ক্লাস, আমি এখানে একটু আবার কি চেঞ্জ করছে নাকি তারা? এদের কাজ প্রফিট এন্ড লসে চেক করি, বাই মান্থ, ট্যাগ গ্রুপ, কাস্টমার, কম্পারিজন, প্রফিট এন্ড লস ডিটেইল, কম্পারিজন। আচ্ছা, ক্লাস ক্লাস অ্যাড করে আসি, আগে এটাকে একটু চেক করতে হবে। ক্লাস এন্ড লোকেশন কোথায় আছে বলেন তো? এক্সপেন্স, টাইম, নাকি অ্যাডভান্স? এই যে হ্যাঁ অফ আছে, এই জন্য আসতেছে না। আসলে বেসিক্যালি ধরেন কোন একটা সুপার শপ তার নির্দিষ্ট লোকেশনে কত লাভ হয়েছে, ধরেন বাটার কথাই বলি, বাটা জুতা, তাই না? তার বিভিন্ন আউটলেট আছে না, সে জানতে চাচ্ছে মিরপুর আউটলেটে তার লাভ লস কত আছে, সেটা হইতে পারে। তারপরে হচ্ছে শুধু ছেলেদের জুতা থেকে তার কত বেনিফিট আসছে, বা মেয়েদের জুতা থেকে কত বেনিফিট আসছে, সেটা সে জানতে পারে। এখন এই জানার জন্য আপনাকে ক্লাস এবং লোকেশনটা অন করতে হবে। লোকেশন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আপনার যদি বিজনেসটাকে আপনি রান করেন সেক্ষেত্রে প্রয়োজন, আর ক্লাসটা আপনার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র কি আপনার ওই আইটেম বলেন বা ওই প্রোডাক্ট গুলা একসাথে আপনার কতগুলা মানে আর কি লাভ লস হয়েছে বা এটার আলটিমেট রেজাল্ট আপনি জানতে চাচ্ছেন, সেটাই হচ্ছে ক্লাস। তো এখন আমরা কি করব, দুইটাকে আগে অন করে দিতে হবে। আচ্ছা, এটা অন করার আগে আরেকটা জায়গায় যাব। অন লিস্টে চলে যাই। দেখেন তো এখানে ক্লাস এন্ড লোকেশন আছে কি? চার্ট অফ অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, রিকারিং, টার্মস, প্রোডাক্ট সার্ভিস, অ্যাটাচমেন্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, কাস্টম, ফর্ম, স্টাইল, কারেন্সি, কাস্টম ফিল্ড, এগুলা, তাই না? এখানে ক্লাস লোকেশন নাই। আচ্ছা, এবার দেখেন আমি এই দুটাকে অন করি, কি হলো? আচ্ছা, দুইটাকে আমি অন করব। অন করার সাথে সাথে সে আমাকে বলতেছে ওয়ার্ন মি when a transaction is not assigned a class। যদি আপনি কোনো একটা ট্রানজেকশনে ক্লাস যদি না দেন, সে কি আপনাকে ওয়ার্নিং দিবে কিনা, সেটা একটা প্রশ্ন, তাই না? তাহলে এটা আপনি কি করবেন, অন করে দিবেন। তারপরে হচ্ছে অ্যাসাইন ক্লাস। অ্যাসাইন ক্লাসটা কি? অ্যাসাইন ক্লাসটা হচ্ছে আপনাকে বলছে ওয়ান টু এন্টায়ার ট্রানজেকশন, মানে পুরা ট্রানজেকশনের জন্য কি একটা ক্লাস দিবেন, নাকি প্রত্যেকটা রোর জন্য একটা একটা করে আলাদা ক্লাস নির্ধারণ করবেন? অবশ্যই আমরা কি চাবো, প্রত্যেকটা রো এর জন্য কি এক একটা ট্র্যাক ক্লাস হোক। তারপরে হচ্ছে ট্র্যাক লোকেশন, দুটো দিয়ে আমরা সেভ করে দিব। আচ্ছা, এবার দেখেন আমি একটু লিস্টের মধ্যে একটু রিলোড করি। লিস্টের মধ্যে যদি রিলোড করা হয়, ভাইয়া একটু কথা বলতাম। হ্যাঁ বলেন।
আজকে ওনাদের কত নাম্বার ক্লাস? আজকে হচ্ছে থার্ড ক্লাস, সরি ফোর্থ ক্লাস। ফোর্থ ক্লাস। আজকে কি কি শেখানো হচ্ছে? টপিক কি? আজকে তো অনেক ধরনের টপিক, বেসিক্যালি হচ্ছে আজকে সব থেকে যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ব্যাংকের যে লোন গুলা কিভাবে সেটেলমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট কে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তার ডেপ্রিসিয়েশন এবং তার মেয়াদ শেষে তার ডিসপোজাল কিভাবে করতে হয়, এগুলা শিখবো আর কিছু এক্সট্রা টপিক। আচ্ছা ঠিক আছে। আমরা একটু কথা বলতাম আপনার সাথে। আপনাদের আজকে কততম ক্লাস? ফোর্থ ফোর্থ ক্লাস। ক্লাস আর কি, উনি অনবোর্ডিং ক্লাস আর কি হিসাব করছেন। আচ্ছা আচ্ছা। আজকে আপনাদের কি কি টপিক শেখানো হচ্ছে? আজকে কে বলবেন? ভাইয়া, আপনি বলতে পারবেন? হচ্ছে। আচ্ছা, যেমনটি চেয়েছিলেন বা আমরা যেভাবে বলেছিলাম ঠিক তেমন পাচ্ছেন? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে একটু ওপেন করি, এইখানে আমার চলে আসছে লোকেশন চলে আসছে এবং ক্লাস চলে আসছে এইখানে। এই জন্য এই অপশনটাকে আমি বলি হচ্ছে একেবারে মানে আর কি ওই যে ইনভিজিবল হ্যান্ডের মতো, ঠিক আছে, লোকেশন এবং ক্লাস। এখন আসেন আমি লোকেশনে যদি ক্লিক করি, লোকেশনে ক্লিক করার পর আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আসতেছে। এখানে হচ্ছে দুইটা রান রিপোর্ট এবং নিউ অপশন। এখন নিউ অপশনের আন্ডারে আমরা কোনো যদি লোকেশন অ্যাড করতে চাই, আপনার ক্লায়েন্টের যে যে লোকেশনে সে সার্ভিসগুলো দেয় সেগুলো আমরা ধরেন আমাদের যে ফাইলটা আছে, ফাইলটাতে একটু যদি চলে যাই, নিউ ইয়র্ক একটা আছে, একটা ইলিয়ন্স আছে। নিউ ইয়র্ক প্রথমে অ্যাড করব। এখন এইখানে অনেকগুলা কথা বলা আছে ভাই, আমি এত পড়বো না, আমি সংক্ষেপে শুধু বলে যাব। লোকেশনের ভিতরেও লোকেশন থাকতে পারে, তাই না? আপনার কোন একটা এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরেও আরেকটা আপনার আউটলেট থাকতে পারে, ঠিক আছে, সেটাকে বলা হয় সাব লোকেশন। তারপরে হইতে পারে যে আপনার এই যে লোকেশনটা আপনি ব্যবহার করতেছেন শুধুমাত্র কাস্টমারদের সাথে কমিউনিকেট করার জন্য। তারপর এটা হইতে পারে এই লোকেশনটা ব্যবহার করতেছেন শুধুমাত্র পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে। তারপরে এই লোকেশনটা ব্যবহার করতেছেন শুধুমাত্র আপনার কাস্টমারদের সাথে ডিফারেন্ট কাইন্ডস অফ ফোনের মাধ্যমে সেলটাকে এনকারেজ করার জন্য। এই অনেকগুলো অপশন আছে। এখন যদি কিছু বলা না থাকে, কিছুই সিলেক্ট করার দরকার নাই, জাস্ট আপনারা কি করবেন, সেভ করে দিবেন। ওকে, তারপরে আমরা আরেকটাকে অ্যাড করি, এলিয়ান্স। এটাকে সেভ করে দেবো। আচ্ছা, তো এখন এখানে রান রিপোর্ট কেন আসছে? এইগুলা দিয়ে যদি আমি কোনো কিছু কাজ করে থাকি, এই লোকেশন গুলাকে ব্যবহার করে কোনো ট্রানজেকশন যদি করে থাকি, তখন আমরা এখান থেকে আসলে ইন্ডিভিজুয়াল ওই লোকেশনের রিপোর্ট গুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা অল লিস্টে চলে যাই। অল লিস্টে যাওয়ার পরে একটু ক্লাসে চলে যাব। সেম ভাবে ব্ল্যাঙ্ক ইন্টারফেস আসছে, আবার নিউতে চলে যাবেন। নিউতে যাওয়ার পরেও আমরা কয়েকটা ক্লাস অ্যাড করব। এটা কি আবার সাব ক্লাস কিনা সেটাও আপনার চাইলে অ্যাড করতে পারেন। কয়টা সেভ হয়েছে সিলেক্ট করে বা পাশে গিয়ে মেক ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন, এটা আমার দরকার নেই। আচ্ছা, তারপরে আরেকটা সেভ করব, ইসিজি মেশিন। ওকে, তারপরে আরেকটা সেভ করব, অটো ক্লাব স্টেলাইজার। হ্যান্ড স্যানিটাইজার।
এই কয়টা হচ্ছে আমাদের ক্লাস আমরা অ্যাড করে নিই। পরবর্তীতে অ্যাড করা যাবে এই ক্লাসগুলো ব্যবহার করে যদি আমি কোনো ট্রানজেকশন করি সেগুলোর রিপোর্টও আমরা এখান থেকে জেনারেট করে নিতে পারবো। এবার আমরা রিপোর্টে যাই। এই যে দেখেন এখন আসে না, যখন আমি রিপোর্ট সেকশনে গিয়ে ক্লাস লিখে সার্চ করতেছি দেখেন কয় টাইপের রিপোর্ট আসে। পারচেজ বাই ক্লাস ডিটেইল, ক্লাসের লিস্ট, প্রফিট অ্যান্ড লস বাই ক্লাস, দেখছেন আসে না? আপনি চাচ্ছেন যে ওই ক্লাসের কতটুকু প্রফিট অ্যান্ড লস হয়েছে সেটা দেখতে। তারপরে হচ্ছে সেলস বাই ক্লাস সামারি, মানে ওই ক্লাস অনুযায়ী আপনি কত সেল করছেন সেটা একটা সামারি চাচ্ছেন। তারপর সেল বাই ক্লাস ডিটেইল, সেটা ডিটেইল আপনি জানতে চাচ্ছেন। তাহলে কয় ধরনের আপনার 3 5 ধরনের রিপোর্ট আপনি জেনারেট করতে পারতেছেন। ওই অপশনটা না অন করার কারণে আসে না আর কি। তখন দেখি এই যে লোকেশন, দেখেন লোকেশনের ক্ষেত্রেও সেম, পারচেজ বাই লোকেশন ডিটেইল, তারপর লোকেশন লিস্ট, প্রফিট অ্যান্ড লস বাই লোকেশন, তারপর সেলস বাই লোকেশন সামারি, সেলস বাই লোকেশন ডিটেইল। ঠিক আছে, এখন আপনার ক্লায়েন্ট লোকেশন এবং ক্লাস ওয়াইজ সে কোন ধরনের রিপোর্ট চাচ্ছে সেই রিপোর্টটা আপনারা জেনারেট করে দিতে পারেন। আচ্ছা, এবার আমরা ফাইল থেকে একটু কাজ করব। প্রথমটা আপনাদের দুইটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে কাস্টমার নেম। কাস্টমার যদি থাকে তাহলে এটা আমরা কি বুঝবো বলেন তো? এটা ইনভয়েস করতে হবে, এটা ব্রেনে রাখবেন। যদি আপনাকে ক্লায়েন্ট বলে যেটা হচ্ছে আপনার কাস্টমার, তাহলে এটা কি করতে হবে? ইনভয়েস করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে হইতেছে কি সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি আপনার বিল করতে হবে। আচ্ছা, এক্সপেন্স বললে তো আপনার ডিরেক্ট পেমেন্ট মেথড বলাই থাকতো, পেমেন্ট মেথড তো আর বলি নাই, তাই না? আচ্ছা, এবার আসেন মাইকেল টেলরের নামে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা দিচ্ছি, তাদের ক্লাসগুলা এবং লোকেশন গুলাকে আমরা সেট করব। আচ্ছা, আমরা একটু তাহলে আচ্ছা ইয়াতে চলে যাই আমাদের ফাইলে। বিলে চলে যাব। ওকে, এই যে দেখেন লোকেশনে কলাম আসছে না, তারপরে এই যে ক্লাসের জন্য আসছে। ক্যাটাগরি ডিটেলসটা তো আমরা দিব না, তাই না? আমরা দিব কোনটা? আইটেম ডিটেলস। ওকে, আচ্ছা আমি নিজের মতোই করি একটা। জেমস ক্লার্ক, জেমস ক্লার্কের হচ্ছে 20 দিন মেয়াদের, তার সাথে আমি ট্রানজেকশন করব হচ্ছে অগাস্টের 1 তারিখ, ডিউ ডেট অটোমেটিক্যালি চলে আসবে। লোকেশন দিলাম হচ্ছে নিউ ইয়র্কের। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে যাব, সার্জিক্যাল ইকুইপমেন্ট ধরলাম 30টা। যদি না থাকে আমরা কি অ্যাড করে নিতে পারি, তাই না? এটা আবার ভুলে যান না কেউ যে নাই, তাহলে কি অ্যাড করা যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা, 15%। কাস্টমার, কাস্টমারের নেম আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আপনার কোন কাস্টমার থেকে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতেছেন সেটা আপনি ডিটেলস দিতে পারেন, আর না হলে কোনো সমস্যা নাই। তারপরে এটার ক্লাস আমি সিলেক্ট করে দিব সার্জিক্যাল ইকুইপমেন্ট। আপনার এখানে আছে কি সার্জিক্যাল? নাই, তাহলে আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন। এখান থেকে প্লাস নিউ নিয়ে সার্জিক্যাল ইকুইপমেন্ট। কাস্টমার বলতে হুম, বুঝি নাই। পার্সেস করতেছি না, তো যার থেকে পার্সেস করতেছি সে কি কাস্টমার না সাপ্লায়ার? যার কাছে পারচেজ হতে সে হইতেছে আমার সাপ্লায়ার। হ্যাঁ। পার্সেস ইনভয়েস না, হুম, তাহলে মানে আপনি যে বললেন যে কাস্টমার মানে আপনি কার কাছে সেল করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকেও সিলেক্ট করা যাবে। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন কিছু নাই। আমরা আপাতত কাস্টমার এটা দেখবো না, এটা পরের হিসাব আমাদের। আপাতত আমরা সেভ এন্ড ক্লোজ করব। আমরা ক্লাসটা বুঝতেছি। এটার সাথে দুটা করা যায়। আরো অপশন আছে। আমরা প্রফিট এন্ড লসে যাই।
এখানে আসেন এখনো আপডেট নিতে একটু টাইম লাগবে মনে হয়। আনরিয়ালাইজড না আসে নাই। আচ্ছা লোকেশনস মানে টোটালটা রিপোর্ট তারা দিয়ে দিচ্ছে। টোটাল রিপোর্ট দিয়ে দিচ্ছি, আমরা তাহলে একটু চেক করে আসি এটাতে। একটু টাইম লাগবে মনে হয় তাদের, তারা হয়তো একটু টাইম নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা দেখেন, আমরা যে লোকেশনটাকে ব্যবহার করছি সেই লোকেশনটাকে ব্যবহার করে আমরা একটা এক্সপেন্স তৈরি করছি, তাই না? এখন আপনি চাইলে একটা কি করতে পারেন, একটা ইনভয়েস তৈরি করতে পারি আমরা। আসেন আমরা যদি একটা ইনভয়েস ক্রিয়েট করতে যাই। আচ্ছা ইনভয়েসে চলে যাব, জন্টন নামে একটা ইনভয়েস করব, অক্টোবরের 11 তারিখ, লোকেশন ইলিয়ন্স দিলাম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট 5টা, ভ্যাট নো ভ্যাট দিব, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট নাই আমার কাছে, আমি আরেকটা ক্লাস সিলেক্ট করব। ওকে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে ভাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই, ওরা হয়তো বা সফটওয়্যারে কোনো কারণে ইয়ে করতেছে। 7 ক্লোজ। ওকে, তাহলে এটার ইম্প্যাক্ট, আমরা একটু অল সেলসে চলে যাই। ইনভয়েস হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা ক্লাস এবং লোকেশন গুলা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর রিপোর্ট গুলো আমরা দেখতে পাবো। এখন হয়তো বা কোনো কারণে তাদের সফটওয়্যারের আপগ্রেডেশনের জন্য হয়তো বা আসতেছে না, বাট এটা আসবে, এটা শিওর। আচ্ছা, একটু অল লিস্টে দেখি তারা কোথায় আপডেট করছে কিনা, তাহলে বুঝতে পারবো। এই যে এইখানে চলে আসছে কিন্তু, দেখছেন? এইখানে চলে আসছে, মানে ওই যে ক্লাসের অপশনে, ক্লাসে যে কুইক রিপোর্টটা আছে, সে কুইক রিপোর্টে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টের এখানে সে আপডেট করে নিচ্ছে, মানে রিপোর্টটা হয়তো বা একটু পরে সে জেনারেট করবে। আচ্ছা আরেকটা যদি যাই, একটু লোকেশনটা চেক করে আসি, অল লিস্টের আন্ডারে লোকেশন নিউ ইয়র্কেরটা একটু রান রিপোর্ট করি, ডেটটাকে সিলেক্ট করব, অল ডেট, এই যে চলে আসছে, দেখছেন? সার্জিক্যাল ইকুইপমেন্ট, মানে রিপোর্টটাতে একটু লেটে আসতেছে, বাট এখানে কিন্তু সেই রিপোর্ট রান করে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? ওইখানে আসে নাই তাই বলে যে পাওয়া যাবে না এমন না, অবশ্যই পাওয়া যাবে। কোথায় থেকে পেলাম? গিয়ার আইকন থেকে অল লিস্টের আন্ডারে ক্লাসে এবং লোকেশনে গেলাম, ক্রিয়েট করতে হ্যাঁ এখান থেকে আমরা পাবো। ফাইন, তাতে আপনারা তাহলে বাকিটা কমপ্লিট করবেন ফাইলের যে ডিটেলস আছে সেই অনুযায়ী। এরপরে আসেন বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল অ্যাজ পার অ্যাটাচমেন্ট। আচ্ছা এখানে আমি বেসিক্যালি কি বুঝাইছি, বিল অ্যাসাইন বাই কাস্টমার, তাই না?
আপনি কাস্টমারকে মানে এখানে কাজটা কি হবে ভাই? এখানে কাজটা হবে যে আপনার ২ টা জিনিস একসাথে আপনি করবেন। মানে একই সাথে আপনি কি করবেন? একটা বিলও রেডি করবেন, একই সাথে আপনি একটা কি করবেন? ইনভয়েসও রেডি করবেন। মানে কাস্টমারের কাছ এইখানে একটা মজার জিনিস হচ্ছে, আরেকটু সহজভাবে যদি বলি, যে ধরেন আপনি কারো কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করছেন হচ্ছে ৳১০০ করে। ৳১০০ করে প্রোডাক্টটা পারচেজ করছেন। তারপরে দেখা গেল আপনি আরেকজনের কাছে বিক্রি করতে গেছেন ৳১৫০ করে। এখন যার কাছে বেচতে গেছেন সে যদি জানে যে ৳১০০ জিনিস তার কাছে ৳১৫০ বিক্রি করতেছেন, সে কি আর আপনার সাথে পরবর্তী কোনো ট্রান্সেকশন করবে? করবে না। আচ্ছা। কিন্তু কাজটা কি করলেন? আপনি এক জায়গা থেকে ৳১০০ দিয়ে নিয়ে ৳১৫০ বিক্রি করেন। তাহলে লাভ কত আপনার? ৳৫০। এই যে প্রফিট মার্জিনটা, এই প্রফিট মার্জিনটা আপনার কাস্টমার মানে পরবর্তীতে যার কাছে বিক্রি করতেছেন সে কিন্তু দেখতে পাবে না। এটাকেই বলা হচ্ছে কি বিল অ্যাসাইনড বাই কাস্টমার বিলেবল। মানে আমরা করব হচ্ছে বিল, ওই যে কাস্টমারটাকে সিলেক্ট করে দিয়ে আসবো, যখন সেল করতে যাব ওই যে প্রফিটটা আমরা সেট করে দিচ্ছি, প্রফিট অনুযায়ী তো সেল হয়েই যাবে। ঠিক আছে? কিন্তু আনফরচুনেটলি ওই কাস্টমার সেই জিনিসটা দেখতে পাবে না। আমরা দেখতে পাবো কতটুকু আমাদের প্রফিট হইছে সেটা আমরা দেখতে পাবো। কিন্তু কাস্টমারটা দেখতে পাবে না। এন্ড এটা আসলে করা হয় কি ওই যে মানে আরকি বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে না? তারা এই কাজগুলা করে। আচ্ছা। আবার কেউ গিয়ে আজকে বাসায় গিয়ে সিন্ডিকেটের বিজনেস স্টার্ট করে দিয়েন না। সিন্ডিকেটের মূল মিনিং কে জানেন বলেন? যে বলতে পারবে তাকে আজকে আমি চা খাওয়াবো। হ্যাঁ। উইদাউট এনি হেল্প, ব্রেন খাটান। সিন্ডিকেটের মূল আক্ষরিক অর্থ না। লোন বলা যায়। ব্যবসায়ী যে syndicate করে, যেগুলো যে ব্যবসায়ী হতে স্টুডেন্ট এনিওয়ান syndicate টা তৈরি হতে সিন্ডিকেটের মিনিং কি এরকম? মানে আর মিনিং তো একই বুঝাচ্ছে রে ভাই, আক্ষরিক অর্থটা কি? জোর করা, জোর করা। না, মাল মজুত রেখে মানে পরবর্তীতে বেশি দামে বিক্রির জন্য ওটা মজুত রাখে, পরবর্তীতে বেশি দাম হলে ওটা ছেড়ে দেয়। আনফরচুনেটলি কেউ আজকে আমার কাছ থেকে চা খেতে পারলাম না। এটা আফসোস আপনাদের। সিন্ডিকেটের মূল মিনিংটা হচ্ছে আপনারা ওই যে সংবাদপত্র বিক্রেতা দেখছেন না? যারা পত্রিকা বিক্রি করে এদেরকে বলা হয় সিন্ডিকেট। এই নামটাকে চেঞ্জ হয়ে মানে অসাধু ব্যবসায়ীরা মানে আর কি জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে। মালটাকে মানে আর কি মজুত করে রেখে তারপর বিক্রি করে। ব্যবসায়িক জোর। কিন্তু আক্ষরিক অর্থ তার এটা না। নতুন শব্দ হিসাবে এটা আর্টিস্ট করে দিও। নতুন আবিষ্কার। ডিকশনারিতে যোগ হবে। ওই যে বিভিন্ন জায়গায় সংবাদপত্র বিক্রি করার জন্য আলাদা একটা ইয়া থাকে না? বুথের মতো, সেটাকে বলা হয় সিন্ডিকেট। আচ্ছা, পলিটিক্যাল সিন্ডিকেট আছে। ওটা হচ্ছে কার্টেল। কার্টেল বলা হয়, কার্টেল। বিজনেসের যারা করে আর কি, কার্টেল। আচ্ছা, যাই হোক, বিল এন্ড এক্সপেন্স আমরা এখানে একটা অপশনটাকে অফ করে আসছিলাম। এই যে দেখেন, মেক এক্সপেন্স এন্ড আইটেম আর বিলেবল। আমরা এই অপশনটাকে অন করে দিব। অন করে দেওয়ার সাথে সাথেই তারা আমাকে বলতেছে মার্কআপ উইথ এ ডিফল্ট রেট। আপনি একটা ডিফল্ট রেট বলে দিতে পারেন আপনি কত পার্সেন্ট বেনিফিট করবেন, পরবর্তীতে কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি আপাতত ধরেই নিলাম তাদের কাছে 50% লাভ করব, যার কাছে বিক্রি করি না কেন 50% আমি লাভ করব। আচ্ছা, ট্র্যাক আইটেম ট্র্যাক বিলেবল এক্সপেন্স এন্ড আইটেম অ্যাজ ইনকাম। আপনারা এটা রাখবেন হইতেছে সিঙ্গেল অ্যাকাউন্টের উপরে রাখবেন। ঠিক আছে, সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে আমরা সেভ করে দিব। ডান দিয়ে বের হয়ে যাব। এরপরে আপনাদের যে ডাটাটা ছিল এটা ছিল এখানে, দেখেন সাপ্লায়ারের নাম কি? মাইকেল টেলর, তাই না? তার নামে কি করতেছি? একটা বিল করতেছি। দেখেন মার্জিন, প্রফিট মার্জিন, আমি সার্জিক্যাল টেবিলের উপরে 50% লাভ করব। কার কাছ থেকে? সারা জনসনের কাছ থেকে। কিনতেছি একজনের কাছ থেকে, মাইকেল টেলর। বিক্রি করব সার্জিক্যাল টেবিলটা নিয়ে বিক্রি করব কার কাছে? সারা জনসনের কাছে। তার কাছ থেকে আমি লাভ করব হচ্ছে 50%। তারপরে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট
মাইকেল টেলরের কাছে পারচেজ করে ডেভিড উইলসনকে আমি বিক্রি করব, সেখানে আমি লাভ করব হচ্ছে 70%। তারপরে হচ্ছে যে মাইকেল টেলরের কাছে অটো ক্লাব স্টেলাইজার পারচেজ করে লুরা ইভান্সেরকে আমি সেল করব 65%, তাই না? তাহলে এই যে এই ব্যক্তিরা মানে এই কাস্টমার এরা যদি দেখে যে তাদের কাছ থেকে আমি এত এত লাভ করতেছি, তারা তার জীবনে আমাদের সাথে আর দ্বিতীয়বার ট্রানজেকশনের জন্য আসবে না, তাই না? এজন্য আমাদেরকে সিস্টেমটাকে এমন ভাবে করতে হবে, আমরা কিনবো একজনের কাছ থেকে, বিক্রিও করব আরেকজনের কাছ থেকে, কোনো সমস্যা নাই, বাট প্রফিটটা যাতে অন্য কেউ জানতে না পারে। ঠিক আছে, প্রফিটটা ইডেন অবস্থায় থাকবে, এটাই আমরা কাজ করবো একটু। মাইকেল টেলর প্লাস নিউতে চলে যাব। বিল মাইকেল টেলর, আচ্ছা, টার্মস হচ্ছে 30 দিন। কয় তারিখে ছিল? 7ই সেপ্টেম্বর 2023, সেপ্টেম্বরের 7 তারিখ 2023। লোকেশন চলে আসছে, আমি লোকেশন দিব না, কেটে দিব, সিলেক্ট করে কেটে দেন। এই যে দেখেন এখন কি চেহারা দেখতে, কি একটু ভালো করে দেখেন তো, মার্কআপ কতগুলো কলম আসছে না? মার্কআপ, বি লেভেল, সেলস অ্যামাউন্ট, কাস্টমার, ক্লাস, ওই ক্লাস বাদ দিলাম, কিন্তু বি লেভেল, মার্কআপ, এই জিনিসটা আসছে না? ওই যে অপশনটাকে অন করে দিয়ে আসি এজন্য। আর সিঙ্গেল অ্যাকাউন্ট মানে আলাদা আলাদা করে করব প্রত্যেকটার উপরে। সার্জিক্যাল টেবিল, নাই আমার কাছে টেবিল, না আছে? আপনার তো ফাটে গেলাম করা আছে আমরা যাক, তাহলে তো বলতে পারেন ভালো। আমি তো অবশ্যই কাজ কাজ করবো, বাসায় গিয়ে তো আমি অ্যাসাইনমেন্ট করি। দামটা আচ্ছা, তুমি একটু চেক করে আসি প্রোডাক্ট এন্ড সার্ভিসে গিয়ে কি অবস্থা। ট্রানজেকশনের আন্ডারে কই, সরি, সেলস এর আন্ডারে কোন? সার্জিক্যাল টেবিল, নার্সিং কেয়ার, সার্ভিস, নাই, তাই না? ওকে, আমরা এখান থেকে অ্যাড করব, অ্যাড নিউতে চলে যাব। এটা কি হবে, স্টক না নন স্টক? স্টকে চলে যাব। ওয়েল, আর কোনো ডাটা কি আমি তার সাথে দিছি? কস্টিং প্রাইস আছে শুধু 400 টাকা আমার কাছে ইনফরমেশন, না? আচ্ছা, কস্টিং প্রাইসটা আমি দিব 400। কস্ট অফ সেলস অ্যাকাউন্টে ঠিক থাকবে। আটশো টাকা করে বিক্রি করবো, হ্যাঁ। কোয়ান্টিটি অন হ্যান্ড, হাতে কয়টা আছে? আপাতত পক্ষে ধরে নিলাম 10টা। অ্যাজ অফ ডেট, আচ্ছা, আর কিছু দিতে হবে না, ম্যান্ডেটরি না। 7 ক্লোজ, 400 চলে আসে না? কয়টা? এখানে সেলস প্রাইসটা চারটা। রেফার করবে না পরবর্তী পরে কাস্টমাইজ করে নিব, সমস্যা নাই। কত পার্সেন্ট? 8%, না? এই যে 8%। মেক আইটেম আর কি বিলেবল, একটু ছোট করে নিতে হবে, নাহলে এটা ঝামেলা হবে। বিলেবল করব, মার্কআপ কত পার্সেন্ট লাভ করতে বলছি? 50%। এখান থেকে কাস্টমাইজ করে 50% দিব। তাহলে দেখেন, 1600 টাকার জিনিস 50% লাভ বিক্রি করতেছেন, কত অ্যামাউন্ট হইতেছে? 2400 টাকা। ফাইন। কার কাছে বিক্রি করবেন? সারা জনসন। সে কি আছে আপনার কাছে? অবশ্যই থাকবে। ক্লাস দিব না, ঠিক আছে, ক্লাসে আপাতত দরকার নেই। তারপরে হচ্ছে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট আছে 3টা, তাই না? 500 করে, এই যে 500 কাস্টমাইজ করে নিচ্ছি। কত রেট? এটাও 8%, সব 8%। বিলেবল কত পার্সেন্ট লাভ? 70% লাভে বিক্রি করব। কাস্টমারকে ডেভিড উইলসন, এই ডেভিড উইলসন, ঠিক আছে। লাস্ট ওয়ান, অটো ক্লাব স্টেলাইজার।
নাই, আবারও অ্যাড করি স্টকে। কত কস্টিং প্রাইস ছিল? 200 করে না? কম লাভ করলে ভালো লাগে না, বুঝছেন? একটু বেশি লাভ করতে মনে হচ্ছে, তাই না? বিশেষ করে আমি তো কম লাভ করবোই না। ইনিশিয়াল হচ্ছে 50টা, বিক্রি যেহেতু করতেই হবে, তাই না? কম কেন করবো ভাই? লাভ কেন কম করবো? আমার প্রোডাক্ট তো আর নষ্ট প্রোডাক্ট না, তাই না? আমারটা তো আর বাই প্রোডাক্ট না। 8% বিলেবল, 65%, 65%, সরি। আর নাম কি ছিল? লোরা ইভান্স। নাই? এই যে আর নিচে ঠিক আছে, সবকিছু সব ঠিকঠাক। 7 কি কি বিল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যখন একের পর এক কাজ করবেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। 7 ক্লোজ। বিলটা কই পাবো? এক্সপেন্সে, তাই না? বিল পাশে সব এখানেই পাবো। বিল এইখান থেকে কাস্টমসে আছে অলরেডি, না? ডিজাইন বিল কি নামে ছিল? মাইকেল টেলর, না? এই যেটা না? এটাকে একটু ওপেন করি। বিল এই যেটাই তো? ওকে, এইবার সেলসে চলে যাব, সেলে গিয়ে অল সেলসে যাব। কি কি নাম ছিল ভাইয়া ওইখানে? সারা জনসন, ডেভিড উইলসন। এক এক করে খোঁজ করুন। এই না, এই যে সারা জনসন। তারিখটা খেয়াল করেন, তারিখটা কবে? 9/7/2023। এগুলা না, এই যে একটু ভালো করে দেখেন কত পার্সেন্ট লাভ করতেছেন। এই যে এখানে কিন্তু তারা শো করতেছে। লোরা ইভান্সে 65%, তারপরে হইতেছে ডেভিড উইলসনের হইতে 70%, সারা জনসনের 50%। এখন আমি এবার একটা কি করব? ইনভয়েস করতে যাব। আমি যে কথাটা বলছিলাম যে ইনভয়েসের সময় এই যে লুরা ইভান্স, আমি যে 65% লাভ করতেছি সেটা কি সে দেখতে পাবে কিনা আমরা একটু চেক করে আসি। আসেন, এই যে ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। তাহলে কাজ করলাম একটা, হয়ে গেল 2টা। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ভালো করে খেয়াল করেন, ইয়োর কাস্টমার ওন্ট সি দিস, মানে 65% লাভটা সে আর দেখতে পারবে না। কথা বুঝাইতে পারছি? এটা শুধুমাত্র আপনার কাছেই ভিজিবল অবস্থায় থাকবে। কত টাকা লাভ করতেছেন? 130 টাকা লাভ করতেছেন। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে মানে আর কি কাস্টমাইজ বিলেবল আর কি বলা হয়, মানে বিল অ্যাসাইন বাই কাস্টমার, যে নামটা আর কি আমি দিছি। মানে আমরা করব হচ্ছে বিল, হয়ে যাবে সেটা ইনভয়েস। হ্যাঁ, ড্রাফট আকারে থাকবে, অবশ্যই ড্রাফট আকারে থাকবে। ড্রাফট আকারে থাকার পরে আমি ম্যানুয়ালি সেটাকে আমি ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, বুঝাইতে পারছি? এটাই প্রসেস। আচ্ছা, এটা করে তারপরে ব্রেক দিব। ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল। ড্রপ ডাউন মেনু থেকে, সরি, গিয়ার আইকন থেকে চলে যাব হচ্ছে ইম্পোর্ট ডাটাতে। আমরা কি কি জিনিস ইম্পোর্ট করা শিখছি বলেন তো? কাস্টমার ইম্পোর্ট করা, সাপ্লায়ার ইম্পোর্ট করা, চার্ট অফ অ্যাকাউন্টস, প্রোডাক্ট এন্ড সার্ভিস। সে ভাষা অ্যাডভান্স করে ফেলছে। আচ্ছা, এই 4টা আমরা ইম্পোর্ট করা শিখছি, আরো অনেক কিছু ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, আসেন আমরা ইনভয়েসটাকে ইম্পোর্ট করে দেখাই।
আচ্ছা, মানে ইনভয়েস দিয়ে দিবে, আমরা ইনপুট করবো। হ্যাঁ, অনেকগুলো ইনভয়েস একসাথে আপনাদেরকে যেভাবে ফাইল দিচ্ছি মনে করেন না কোনো মতেই যে এরকম ফাইল আপনার ক্লায়েন্ট দিবে। হিউজ হিজিবিজি অনেক ঝামেলা, আপনাকে সেটাকে সাজায় নিতে হবে। আমি হয়তো আপনাদের পড়ানোর সুবিধার্থে, কারণ আমাদের তো টাইম লিমিটেশন থাকে, এই জন্যই না আমি সাজায় নিচ্ছি। ভাই আপনাকে ইনভয়েস দিয়ে দিল, ধরেন 12টা ইনভয়েস দিয়ে দিল, এখন আপনাকে একসাথে ইম্পোর্ট করতে হবে। এখন এটার জন্য কি করবেন, একটা ফাইল রেডি করবেন না? তো এই ফাইলই তো, হ্যাঁ এটার কথা। এখন কি প্যাটার্নে করবেন সেটা তো আপনার স্যাম্পল দেওয়াই থাকবে। সেভেন নেওয়ার একটা সফটওয়্যার আছে। ইনভয়েসটাকে এক্সেলে নেওয়া দরকার কি? এর থেকে ভালো আরেকটা সফটওয়্যার আছে, ওই যে মানে আর কি ওনাদের আপনাদের কোর্স আউটলাইনে আছে, আমি শিখাবো হচ্ছে ওই যে থেকে ডেস্ক থেকে ডিরেক্ট নেওয়া। মানে আপনার কষ্ট করে এক্সেলও করতে হবে না, আপনার ক্লায়েন্টের হাতে মোবাইল থাকবে, সে শুধুমাত্র ছবি তুলে তুলে ইম্পোর্ট করবে, ডিরেক্ট আপনার এখানে কানেক্ট চলে আসবে। ওইটাই করবেন, ওটা তো লাস্টে ছিল। হ্যাঁ, পিকচার টু এক্সেল এর মনে হয়। দূর, সে মানদাতার আমলে পড়ে আছে ছেলে এখন। আচ্ছা, ইম্পোর্টের সিস্টেম কিন্তু সেম ভাবে তিনটা, কি কি? আপলোড, ম্যাপিং আর ইম্পোর্ট। এখন আপলোড করার জন্য আপনাকে এখানে তারা এক্সাম্পল ফাইল দিয়ে দিবে, যে আপনাকে যেরকমই ফাইল দেখ এইভাবেই সাজাবেন। কথা বুঝাতে পারছি? ওরা যে প্যাটার্ন দিবে সেই অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। কি করবেন, সবগুলো ডিলিট করে দিবেন, তাই না? সবগুলো ডিলিট করে দিবেন না? হেডিংটা বাদে বাকি সবগুলো ডিলিট করে দিবেন। এখানে কি কি ম্যান্ডেটরি? ইনভয়েস নাম্বার, কাস্টমার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আইটেম অ্যামাউন্ট, আইটেম ট্যাক্স কোড। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আপনার ম্যান্ডেটরি। এবার আসেন, কোন একটা ইনভয়েসের একটা লাইন থাকতে পারে, আবার কোন একটা ইনভয়েসের 2টা লাইন, 3টা লাইন, 4টা, ইভেনলি 5টাও থাকতে পারে, বা আরো বেশিও থাকতে পারে। তখন তাহলে কিভাবে ইনভয়েস গুলা করবেন? এই জন্য আমি এখানে দেখাইছি, দেখেন আমি এটা কপি করে নিয়ে আসি। আমার আবার কপি করতে ভালো লাগে, তো এই জন্য কপি করে নিয়ে আসি, কিছু করেন, ঠিক আছে? কারণ আমি ওইভাবে সাজায় রাখছি। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, 1025-এর নামে আমি কয়টা লাইন করছি? 3টা। কারণ কেন? কারণ ওই ইনভয়েসে প্রোডাক্টটা ছিল কয়টা? 3টা। এখন আমি তাহলে কি একবার ইনভয়েসের নাম্বার লিখবো না, আপনার 3বারই ইনভয়েসের নাম্বার লিখতে হবে। কারণ যেই কলাম আপনাকে স্টার মার্ক দেওয়া, সেটা কোনোদিন আপনি ফাঁকা রাখতে পারবেন না। যদি 7টা প্রোডাক্ট হইতো তাহলে 7বারই আপনি ইনভয়েসের নাম্বারটা লিখবেন, 7বারই আপনার কাস্টমারের নাম লিখতে হবে, 7বারই আপনার যে ইনভয়েস ডেট, ডিউ ডেট, এগুলো সবগুলা লিখতে হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্যই আমি এভাবে দিছি। দেখেন একটা 3টা দিছি, দেখেন আমার ফাইলটা আমি এভাবে সাজাইছি, আবার আরেকটা 3টা দিছি, দেখেন আরেকটা 3টা, 4টা দিছি, পরে আবার 2টা দিছি, এরপরে একটা দিছি, যাতে আপনারা ভেরিয়েশনটা বুঝতে পারেন। একটা হলে কি হবে, 2টা, 3টা, 4টা, এরকম হলে কি হবে। ঠিক আছে, আমরা তাহলে আপাতত পক্ষে সেভ করব। সেভ করা শেষ, এরপরে কি ব্রাউজ করব। অবশ্যই সেটাকে সিএসভি তে নেবেন। আর সিএসভি করতে যদি কারো একেবারে একান্ত সমস্যা হয়ে যায়, আপনারা কি করবেন, আপনার যে ফাইলগুলো আছে সেগুলা গুগল শিটে গিয়ে ইম্পোর্ট করবেন। গুগল শিট থেকে কিন্তু ডিরেক্ট আপনার একেবারে ফাইল আসে, যে আমি, হ্যাঁ এই যে দেখেন, এই যে ফাইলে যখন আমি ডাউনলোড করব তখন এই যে এক্সেল, পিডিএফ, এই যে সিএসভি, সবগুলোই করা যায়। ঠিক আছে, বাইরে না খুঁজে গুগল শিট ব্যবহার করা শেখেন। আচ্ছা, তাহলে ব্রাউজ করা শেষ। আর এখানে তারা আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছে, ইওর সিএসভি ফাইল ক্যান হ্যাভ নো মোর দেন 1000 রো, মানে 1000 রো এর বেশি হবে না। এই যে লিমিটেশন গুলা না, এগুলোর জন্য যে হাফডগ বা ডেক্সটের মতো সফটওয়্যার এত পপুলার হয়েছে। এটা আপনাদের কিনতে হবে না, এটা আপনার ক্লায়েন্ট কিনবে। আচ্ছা, অ্যাড নিউ কন্ট্যাক্ট দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস, মানে যেটা কুইকবুকসে যে কন্ট্যাক্ট গুলা নাই, সেগুলা আপনি কি চাচ্ছেন কিনা অটোমেটিক্যালি অ্যাড করার জন্য? অবশ্যই আমি চাচ্ছি, নাহলে পরে আবার ঝামেলা হবে। তারপরে অ্যাড নিউ প্রোডাক্ট এন্ড সার্ভিস দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস, মানে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস যদি আমার মিসিং থাকে কুইকবুকসে, তাহলে সেটাও তারা ট্র্যাক করে নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে এই দুটাকে অন রেখে আমরা নেক্সটে চলে যাব। আপনাকে বলতেছে
ইউ মাস্ট ম্যাপ অল দ্য ম্যান্ডেটরি ফিল্ড। এটা হচ্ছে কুইক বুকস এর ফিল্ড বাম পাশে, আর ডান পাশে কি আপনার সিএসভি ফাইলের কলামের ফিল্ড। ঠিক আছে, অবশ্যই নামগুলোকে মিলিয়ে রাখতে হবে, মানে কোন কলামে আপনি কি কি দিচ্ছেন সেগুলো মিলিয়ে রাখতে হবে। আচ্ছা, এখানে বলতেছে ইনভয়েস ডেট, ডেটের ফরম্যাটটা কি ছিল ভাই? মান্থ, ডেট, ইয়ার। তারপর আইটেম অ্যামাউন্ট, এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? এক্সক্লুসিভ। ওকে, নেক্সট ট্যাক্স রেট গুলা 10% কি নামে ছিল একটু আমরা দেখে আসবো। সেলস ট্যাক্স ছিল? আচ্ছা, আমি একটু চেক করে আসি, আমার মনে নাই যদিও। সেলস ট্যাক্স হচ্ছে 10%, সেলস ট্যাক্স হচ্ছে 10%, 15% মানে নিউ ট্যাক্স। ওকে, 15% নিউ ট্যাক্স, নিউ ট্যাক্স exempted. 5 new invoices will be imported. 4টা প্রোডাক্ট তারা ট্র্যাক করতে পারছে, তারা অ্যাড করে নেবে। নাইসলি ডান। 5টা ইনভয়েস তারা নিয়ে নিছে। এবার কোথায় পাবো? সেলস এর আন্ডারে চলে যাব, একটু চেক করে দেখবো আমাদের ইনভয়েস গুলা আসছে কিনা। ফাইলটা কোথায় ছিল? 25 থেকে শুরু না? 25, 26, 27, 28, 29। এই যে 28 পাইছি, 27 পাইছি, 29 পাইছি, 26 পাইছি, 25 পেয়ে গেছি। সবই ওকে, ঠিক আছে। ড্রাফট আকারে হয়েছে কি, মানে আর কি এগুলা ইনভয়েস গুলা কি চলে আসে, এখন এখান থেকে আপনি বাকি প্রসেস গুলা করতে পারবেন। ঠিক আছে, রেকর্ড পেমেন্ট, এই যে রিসিভ পেমেন্টের অপশন চলে আসছে। এইভাবে করে আমি তো ইনভয়েসের জন্য ডাটা দিলাম, আপনারা নিজেদের ব্রেন এবং বুদ্ধিমত্তা খাটিয়ে করবেন হচ্ছে বিল। ঠিক আছে, এরকম 5-6টা বিল করবেন, ভেরিয়েশন দেখে, কোনোটাতে একটা থাকবে, কোনোটাতে 2টা, কোনোটাতে 3টা, 4টা, এরকম ভেরিয়েশন দেখে করবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে কাজ দিলাম, সবই কাজ থাকবে, এগুলো কাজ দিলাম। আচ্ছা, তাহলে আপাতত পক্ষে 7টা টপিক শেষ ইনশাল্লাহ, এখানে আমরা একবারে শেষ করবো বাকি 3টা টপিক। মাসে গ্যাপ আছে তো এজন্য প্রশ্ন জাগতেছে। হুম, মানে আমি যেহেতু এখানে ইনভয়েস গুলো বাল্ক আকারে ইনপুট করলাম, তো সেখানে তার মানে তো আমার কাস্টমার গুলো আগে থেকে সেখানে সেট আপ করা ছিল, তাই না? হ্যাঁ, সেটা করা ছিল। যদি আমার সেট আপ করা না থাকতো, আমি যদি বাল্ক আকারে যখন দিতাম, আমার কাস্টমার গুলো এই সফটওয়্যারের কাছে আননোন, সেই ক্ষেত্রে আপনি এটাকে অটো নিয়ে নিত নাকি এই যে ভালো করে দেখেন, নিউ ও কন্ট্যাক্ট, আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সেই বিষয়টা। আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট সার্ভিস না থাকলেও অ্যাড করে নেবেন। আর আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন। আপনি যে ফার্নিচার ফার্নিচার এবং আপনি ইয়েটা দিলেন ফ্রিজটা, হ্যাঁ, তাহলে ফার্নিচার এবং ফার্নিচার দুইটা কি আলাদা গুডসের আইটেম কিনা? আলাদা যদি হয়, আলাদা চার্ট অফ অ্যাকাউন্টস হবে ভাই, দুইটার জন্য আলাদা। ওই নামগুলি আলাদা থাকবে, ধরুন জি, ডাইনিং টেবিল, তারপরে কোনো ইমপ্রুভমেন্টস এই রিলেট গুলা মানে আর কি ফার্নিচার এবং ফিকচারে থাকবে। নাম থাকবে 20-25টা বা 30টা, হ্যাঁ এরকম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব হচ্ছে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন, ফিক্সড অ্যাসেট কে নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং জার্নাল এন্ট্রির ব্যবহার। এই 3টা আমরা এখন একসাথে দেখব। আচ্ছা, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশনে চলে যাই। বিশাল বড় ফাইল, হ্যাঁ, আবার ভয় পেয়ে যান না আগেই। আস্তে আস্তে আপনাদের মানে আর কি কপাল অনেক সুপ্রসন্ন। 53 দুগুণ কত হয়? 53 ইন্টু 2, 106টা জার্নাল দিতে হবে। বি রেডি, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন। ব্যাংক লোন জিনিসটা কি? ব্যাংক লোন হইতেছে আপনার ক্লায়েন্ট যে কোনো কারণে সে বিজনেসের পারপাসে একটা লোন নিতে পারে, তাই না? এখন সে লোনটাকে আপনি কিভাবে কুইক বুকস অনলাইনে দেখাবেন, সেই প্রসেসটাই হচ্ছে ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন, যেটা আমি বলি। এখন এই রকম যে ফাইল, এই ফাইলটা আপনারা কই পাবেন? ওই ব্যাংকের কাছে ক্লায়েন্টকে বলবেন আপনি ব্যাংক থেকে একটা লোনের রিলেটেড মানে লোনের অ্যামোর্টাইজেশন রিলেটেড একটা ফাইল আমাকে দেন।
তাহলে ব্যাংক আপনাকে প্রোভাইড করবে। এখন বেসিক্যালি টাকাটা নেয়, ইন্টারেস্টটা কি হয়, অ্যাক্রুড হয়, তাই তো? তারপরে ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করতে যায়। এখন ইনস্টলমেন্টের টাকার ভিতরে দুইটা টাকা থাকে, আমরা সবাই জানি, একটা হইতেছে ইন্টারেস্ট, একটা কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই না? আচ্ছা, তো এখন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ব্যাংক লোনের জন্য আপনাকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। সর্বপ্রথম যে কাজ, কুইক বুকসের প্রথম কাজটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা। তাহলে আমরা আগে ট্রানজেকশনের আন্ডারে চলে যাব, ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে, নিউ, নিউ এর আন্ডারে ব্যাংক লোন, অ্যামোর্টাইজেশন কেন এই না আমাদের ব্যাংক লোন, শিডিউল অ্যামোর্টাইজেশন শিডিউল, ওটা পরিশোধকরণ সূচি ওটাকে বলা হয়, 2002। অ্যাকাউন্ট টাইপ কি দিব? হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটি কে বলছেন ভাই, একটু তাদেরকে একটু আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এখানে আমি কতদিনের 7 লাখ টাকা লোন নিয়ে আসতেছেন, 60টা কিস্তিতে দিতে হবে, তাহলে এটা কারেন্ট লায়াবিলিটি কোন হিসেবে হয় ভাই? হ্যাঁ, নন কারেন্ট, নন কারেন্ট লায়াবিলিটিস। যখন পারবেন না, ক্লায়েন্ট যখন বলবে, তখন শরমে লজ্জাতে মাথা নিচু হয়ে যাবে। হ্যাঁ, লং টার্ম ব্রয়িংস, ঠিক আছে। ওকে, এবার আসেন আনপেইড ব্যালেন্স কত, 7 লাখ। আচ্ছা, ডেটটা আমি একটু দেখে আসি। ডেটটা হচ্ছে নরমালি কি হয়, যে ডেটে লোনটা নেয় সেই ডেট থেকে তো আর ইন্টারেস্ট হয় না, তারপরের মাস থেকে এরকম করে ইন্টারেস্ট হয়। আমরা তাহলে ধরে নিলাম যে জুলাইতে সে লোনটা নিয়ে আসে, তাহলে জুলাইয়ের 1 তারিখ 2020, জুলাই না, ঠিক আছে। 23 কেন? আমাদের ফিনান্সিয়াল ইয়ার এটা আলাদা। হ্যাঁ, ওটা সমস্যা নাই, আমি তো আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করানোর জন্য, মানে আপনাদেরকে দিয়ে অনেক ইয়ে করবো, জার্নাল দেওয়াবো, সেজন্য আর কি রাখছি। আচ্ছা, আপাতত আর কিছু নাই, আমরা সেভ করে দিব। তাহলে প্রথমে চার্ট অফ অ্যাকাউন্ট করে দিলাম। এরপরে আসেন, আপনাকে এই যে শিডিউলটার এখানে ইন্টারেস্টের জন্য আমাকে জার্নাল দিতে হবে। ইন্টারেস্টের যখন জার্নালটা হয়, ইন্টারেস্টটা কি অ্যাক্রুডের জার্নাল হয়, আমরা সবাই জানি, অ্যাডজাস্টিং এন্ট্রি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তাই না? এই 3500 দিয়ে আমরা দিব কবে, আগের মাসের লাস্টে। এখানে কত তারিখ থেকে স্টার্ট, পেমেন্ট ডেটটা কবে, জুলাই, আগস্টের 1 না, তাহলে কবে, জুলাইয়ের 31 তারিখে ইন্টারেস্টটা অ্যাক্রুড হচ্ছে, আগস্টে গিয়ে আপনি পেমেন্ট করতেছেন। তাহলে পেমেন্টটা কোনটা দিতে হবে, এই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, যার ভিতরে কি আছে, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল, দুইটা মিলে কি আছে, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। এখন ইন্টারেস্ট, যখন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দিতে যাবেন, তখন জার্নাল কি হবে বলেন তো? ইন্টারেস্ট এক্সপেন্স তো ইন্টারেস্ট অলওয়েজ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, সেটা তো আমরা ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য করলাম। যখন আমরা পেমেন্ট করতে যাব, এই 13,532 টাকার জন্য আমাকে কি করতে হবে? হ্যাঁ, কে আমাকে এক্স্যাক্টলি ইনফরমেশন দিতে পারেন, বলেন। হ্যাঁ, ইন্টারেস্টটা একটা জার্নাল দুইটা জার্নাল হয় পেমেন্টের সময়, পেমেন্টের সময় দুইটা জার্নাল হয়। আমি অনেক দিন ধরে ক্লায়েন্টের, হ্যাঁ, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট দুটাকে আলাদা করে আচ্ছা, পেমেন্ট করে। এখন আমি এই জিনিসটাকে শর্টকাট বানাইছি, অনেকদিন ধরে কাজ করি, আমি জার্নাল দিব জাস্ট 2টা, আমার এতগুলো জার্নালের প্রয়োজন নেই। আমি যখন ইন্টারেস্ট এর জন্য অ্যাক্রুডের জন্য জার্নাল দিব, তখন দিব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, ব্যাংক লোন ক্রেডিট, লোনে লোনটাকে বাড়াই দিলাম। তারপরে যখন পেমেন্ট করতে যাব, তখন কি করব, ব্যাংক লোনটাকে করব ডেবিট, আর যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডটাকে আমরা ক্রেডিট করে দেব। তাহলে জার্নাল কয়টা হলো, 2টা। তাহলে আমার পেয়েবল নামক ওই যে ঝামেলা, সেটা আর করতে হলো না, পেয়েবলটা শেষ, ঠিক আছে। তাহলে আমরা তাহলে প্রথম জার্নালটা কি কবে দিব, জুলাই 31 তারিখ, তাই না? জুলাই 31 তারিখে জার্নাল দিব। জার্নাল কই পাবো বলেন? হ্যাঁ,
নিচ থেকে মোর অপশনে আমি তো জানতাম অন্য কোথাও ছিল, অন্য কোথাও নাই। আরে আছে, ভালো করে চিন্তা করে দেখেন। নিউ নিউ এর আন্ডারে জার্নাল এন্ট্রি। আচ্ছা, এই যে জার্নাল এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এরকম কি হবে চিন্তা করেন না যে স্যার একবারে সব ইন্টারেস্টের জন্য জার্নাল দিব, একবারে সব পেয়েবলের জন্য জার্নাল দিব, এটা যাতে না হয়, ঠিক আছে। আমার এরকম একটা স্টুডেন্ট আছে, সে কি করছে, ধরেন আপনার কয়টা 60টা না 70টার মতো তার জার্নাল হইতো, সে আগে ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য সব একসাথে জার্নাল দিছে, তারপরে পেমেন্টের জন্য সব একবারে জার্নাল দিছে। এরকম যাতে না হয় সেটা আর কি আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম। জুলাই 2020 31 তারিখ। তাহলে জার্নাল কি হবে? ইন্টারেস্ট নাই তো, দেখছেন চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বলবেন না আমাকে? হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স নামে চার্ট অফ অ্যাকাউন্ট করবো না? ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাকাউন্ট টাইপ হবে কোনটা বলেন তো? এক্সপেন্সে দেখি তো, দাঁড়াও না, দেখি না, একটু সার্চ করে দেখি। ট্যাক্স পেইড আছে, এই যে ইন্টারেস্ট পেইড। কেন আমি চার্ট অফ অ্যাকাউন্ট দিছি বুঝতে হবে তো ছেলে। ইন্টারেস্ট এক্সপেন্সটাকে সেভ করে দিলাম। এবার আসি, আবার একটু রিলোড মারতে হবে, নাহলে কাজ করবে না। জুলাই 2020 31 তারিখ। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক ব্যাংক লোন, ব্যাংক লোন ক্রেডিট। ওকে, অ্যামাউন্টটা কোনটা হবে? ইন্টারেস্ট 3500। আর ডেসক্রিপশন মানে কি? ন্যারেশন। আপনার ওই যে ব্যাখ্যা যদি লিখে রাখতে চান কোন মাসের, আপনি এটা লিখে রাখতে পারেন। এই যে লোকেশন ক্লাস, ওই যে অপশনটা অফ করে আসি নাই দেখে, এইগুলা এইভাবেই দেখাবে আপনার সামনে। আচ্ছা, আপাতত পক্ষে আমরা 7 ক্লোজ করব। এই যে ওয়ার্নিং দিছে, কেন ওয়ার্নিং দিছে? ওই যে ক্লাস লোকেশনের সময় আমরা ওয়ার্নিংটাকে সেট করে আসছিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা একটু চেক করব কোথায়? লেজারে গিয়ে ব্যাংক লোনটা একটু চেক করব। ব্যাংক লোন, ব্যাংক লোন, ব্যাংক কই? কারেন্ট, এই যে ব্যাংক লোন কত হয়েছে? 7,03,500, তাই না? 7 লাখ ছিল, ইন্টারেস্টটা দিয়ে কি করলাম? ইনক্রিজ করে দিলাম, তাই তো? ইন্টারেস্টটা দিয়ে কি ইনক্রিজ করে দিলাম। তারপরে এখন আমরা পেমেন্টের জন্য জার্নাল দিব। পেমেন্টের জন্য জার্নালে যাব। অগাস্টের 1 তারিখ, ব্যাংক লোন ডেবিট। আর কি করব? আমাদের কাছে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটাই আপাতত ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পেমেন্টটা কত আছে? 13,532.96। ওকে, 7 ক্লোজ। এটাকে একটু রিলোড করে দিই। সিক্স এইট নাইন 967, তাই না? মিলছে কি? হ্যাঁ, 689,967.04। ঠিক আছে, এই কাজটা যদি না করতাম তাহলে আমার কি হইতো? পেয়েবল আনতে হইতো, পেয়েবল রিডিউস করতে হইতো, এটার একটা পেরেশানি আমার ভিতরে থাকতো। এর থেকে ভালো আমি ব্যাংক লোনটাকে বাড়ায় দিলাম, তারপরে ব্যাংক লোনটাকে রিডিউস করে দিলাম, ঠিক আছে। আমার জার্নালের সংখ্যাটাও কমে আসলো, আমার টেকনিকটাও একটু স্মুথলি রান করলো। ইন্টারেস্টটা আমরা এক্সপ্লোর না করে ক্যাশে কমপ্লিট করলে হয় না? কেন না? কেমনে? Banking, other payment that you will do and
তোমার তো ডিউ করতে হবে না আগে, 1 মাস শেষে তোমার ইন্টারেস্টের টাকা ডিউ হবে না? ওই ইন্টারেস্টের ডিউর জন্য তো জার্নাল দিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, মানে ব্যাংক লোনটাকে বাড়ায় দিলাম নতুন করে পেয়েবল না ধরে। মাসের ইনকামের সমস্যা। আর তারপর মতো আর কি হ্যাঁ, সাপ্লায়ারের মতো যেমন তারপরে যখন আমরা পেমেন্ট করতে গেলাম ওই পেমেন্টের ক্ষেত্রে তোমার ওই যে ব্যাংক লোনটাকে এবার কমায় দিব, আর যে পেমেন্ট গেটওয়ে সেটাকে ব্যবহার করলাম। সেটা তুমি মনে হয় যে হিসাব করতেছো ওই যে ডেবিট ক্রেডিটে ক্রস ম্যাচিং করে আর কি শুধু একটা দেওয়া, না এটা তো হবে না। আচ্ছা তাহলে আপনারা করবেন হচ্ছে আপনাদেরকে দিব, বেশি দিব না, আপনারা পরে বলবেন যে স্যার বেশি দিছে, 53 পর্যন্ত করবেন, বাকি কয়টা বাদ রাখছি আবার বাড়াবো, আপনাদের পরে বেশ যখন আসবে তখন আরো বাড়বে। ঠিক আছে, ইচ্ছা করে আমি রেখে দিছি, করেন কত জার্নাল দিতে পারেন, কত ধৈর্য থাকে নাকি। তাহলে 53 পর্যন্ত করবেন, 2টা জার্নাল দিতে হবে অবশ্যই। হ্যাঁ, যারা বলে তাদের করে দেন। তারা বলে নাই কেন, এটার জন্যই শাস্তি, এটা তাদের জন্য শাস্তি আপনাদের জন্য হইতেছে কি এনজয়মেন্ট। ঠিক আছে, এক একজনের জন্য এক একটা। যে amortization হ্যাঁ, শিডিউলটা বুঝি নাই ভাই, মামুন ভাই। শিডিউলটা আপলোড করা যায় না? না ভাই, ভাই আরো শর্টকাট টেকনিকে বের করছে আপলোড। শিডিউলটা ওখানে আপলোড করবো, শিডিউল থেকে আমরা রিমাইন্ডার দিই। দেখাই দিছে ওটাই আজকে গিয়ে বাসায় গিয়ে মেসেজ করবেন, আর যদি তারা কোনো কারণে আমাকে মেসেজ করে, অবশ্যই আপনারা যা যা মেসেজ করছেন, বাংলাদেশের স্টুডেন্ট যা যা মেসেজ করছে কুইক বুকসে আমার কাছে একবার হলো রিভিউর জন্য আসে, আমি তো সেটা রিভিউ দেখবো, তখন বলবো যে এটা করেন, আপনারা করেন, কারণ এলিট অ্যাডভাইজারের কাছে তো পাঠাবেই তারা, কিছু না হোক আমার কাছে আসবেই, এসে একটা রিভিউ হবে, রিভিউ দিব আমি যে হ্যাঁ এটা ঠিক আছে না না ভুল আছে, তখন সুন্দর করে একটা মেসেজ লিখে দেবো, সমস্যা নাই। শিডিউলটা ফিক্সড, এই জন্য এটা মানে আপলোড করা উচিত। শিডিউলটা ফিক্সড। শুভ আমরা আপনার নাম দিই হ্যাঁ হ্যাঁ, লিখে দিন নিচে, সব ফিক্সড। নিচে লিখে দেন, কিন্তু আপনার মেসেজ কতটুকু, আপনি কতটুকু তার কাছে ডিরেক্ট গিয়ে পৌঁছাইতে পারবেন সেটা প্রশ্ন। আমি তো পৌঁছাইতে পারবো, আপনি হয়তো মেসেজের নাম লিখছেন ভালো কথা, তারা আমাকে ঠিকই নক দিবে, ঠিকই ইমেলে মেসেজ করবে, ওটা দিতে হবে না, মানে আর কি শুধু বললে হবে নিচে, মানে আর কি অন দ্য বিহাফ অফ লিখে দিয়েন, নিচে লিখে দিয়েন যে কুইক বুকস এর মানে আর কি এলিট অ্যাডভাইজার, বাস এতটুকুই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আপনারা জার্নাল গুলা করবেন, 2টা জার্নাল করবেন, সিম্পলি বলে দিই যে ইন্টারেস্টের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, ঠিক আছে, আর আরেকটা করবেন হচ্ছে পেমেন্টের ইনস্টলমেন্টের যে অ্যামাউন্টটা থাকে সেটার জন্য ব্যাংক লোন ডেবিট, আর যে পেমেন্ট মেথড ব্যবহার করবেন কোনো ব্যাংক বা কোনো কিছু, হ্যাঁ সেটার নাম আপনারা ক্রেডিট করবেন, মানে পেমেন্ট গেটওয়েটা, ঠিক আছে। আর ধরেন কোনো কারণে আপনি যে ব্যাংক দিয়ে টাকাটা পরিশোধ করতে যাচ্ছেন সেই ব্যাংকের টাকা নাই, তাহলে ব্যাংকে তো টাকা আনতে হবে না, ডিপোজিট করতে হবে না, তা আপনারা ওই জন্য কি করে নিবেন, ডিপোজিট করে নিবেন, তখন একটা হয়তো জার্নাল দিয়ে নিলেন। আচ্ছা ধরেন এই যে আমি যে কাজটা করতেছি, না আপনার ব্যাংকে টাকা নাও থাকতে পারে, এই যে দেখেন, এই যে -21,698 হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, কিন্তু এটা কি ইথিক্যালি রং, তাই না? এখন আমরা কি করব, ধরেন আমি একটা জার্নাল ক্রিয়েট করব, ধরেন আমি একটা জার্নাল ক্রিয়েট করব, জার্নালটা দিব হচ্ছে 2023 না, 2023 দিলে আবার ঝামেলা পড়ে যাব, 20-এর, হ্যাঁ 20-এর 30 তারিখ দিই। আচ্ছা, জার্নালটা দিব হচ্ছে আপনার ব্যাংক ওয়েলস ফার্গো, ওয়েলস ফার্গো ডেবিট, আর ক্রিয়েট করব হচ্ছে ইকুইটি, ইকুইটি, সরাসরি করতে হ্যাঁ ওপেনিং ব্যালেন্স আনতেছি, ওপেনিং মানে ডিপোজিট আকারে আনতেছি, হ্যাঁ তাহলে এটা কি আনডিপোজিট ফান্ড থেকে করা যাবে না? আনডিপোজিট ফান্ডে যদি ট্রান্সফার থাকে তাহলে ওই যে ট্রান্সফার দিয়ে করো না, ওই যেটা বলছে সেটা ঠিক আছে, তখন তুমি ফান্ড ট্রান্সফার, আমার কাছে তো টাকা নাই, হ্যাঁ 5 লাখ, হ্যাঁ 5 লাখ না সরি আরো বাড়াই দিই,
25 লাখ টাকা নিয়ে আসবো, সরি $25 লাখ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আফসোস আমাকে তো আর দিবে না। এই অন্তত স্যাটিসফাই থাকি। দেখেন এটা দিয়ে কি করলাম, আমরা ডিপোজিট করে নিলাম। ধরেন কোনো কারণে আপনার ব্যাংকে টাকা নাই, আপনাকে তো ডিপোজিট করতে হবে, বা যদি আপনার অন্য কোনো ব্যাংকে থাকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে নেবেন, বা আনডিপোজিট থাকলে আনডিপোজিট টু ট্রান্সফার করে নেবেন। আমি একটা ওয়ে আপনাদেরকে দেখাই দিলাম যে এইভাবেও করা যায়, 3টা ওয়ে দেখাই দিলাম, ব্যাংক টু ব্যাংক, আনডিপোজিটেড ফান্ড, অথবা আপনার জার্নালের মাধ্যমে ব্যালেন্স নিয়ে এসে। ঠিক আছে, 3টা মেথডে যে কোনোটাতেই আপনি করতে পারবেন। আচ্ছা, এইবার আসেন আমাদের কাজ, আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করব। ঠিক আছে, অনেকে ডিসপোজালও দেখায় না, আমি চেষ্টা করবো আপনাদের ডিসপোজালও দেখানোর জন্য। একটা শীট দিয়ে দিব। আচ্ছা, ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন মেথড, তাই না? আচ্ছা, এখন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যে কোনো মেথডই ব্যবহার করা যায়। ডাবল ডিক্লাইনিং, স্ট্রেট লাইন মেথড আমরা সবাই জানি, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, তাই না, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, সবই ব্যবহার করা যায়। কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট পাবেন হচ্ছে স্ট্রেট লাইন মেথডের। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যখন অ্যাসেটটাকে নিয়ে কাজ করব, আমাদের মূল ডেস্টিনেশন কি? ডিসপোজাল পর্যন্ত, তাই না? সর্বপ্রথম আমাকে অ্যাসেট লাগবে, অ্যাসেটের জন্য একটা লেজার লাগবে বা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। তারপরে ডেপ্রিসিয়েশনের জন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, 3টা। আর যখন ডিসপোজাল করতে যাব তখন কিছু লাভ লসের ব্যাপার আসবে, লস অন গেইন অন ডিসপোজাল, হয়ে যাবে কটা? 4টা। এই 4টা চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে থাকতে হবে আমি যদি ফিক্সড অ্যাসেট রেকর্ড থেকে শুরু করে ডিসপোজাল পর্যন্ত যাইতে চাই। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, অ্যাসেট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আরেকটা হইতেছে কি লস অর গেইন অফ ডিসপোজাল। ওকে, আমি একটা করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো করবেন, আর হচ্ছে অবশ্যই প্রত্যেকটা অ্যাসেটের ডিসপোজাল করবেন। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা অ্যাসেটের ডিসপোজাল করবেন। আমি প্রথমে কাজ করেন না একটু, করলে তো ভালো। হ্যাঁ, অ্যাসেটের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করব, এয়ার কন্ডিশনার। এই যে এয়ার কন্ডিশনার, এখন কিসে যাবে বলেন? ফিক্সড অ্যাসেট নাই তো ভাই। টেনজিবলের মধ্যে আছে ভাই, এজন্য বলছি একটু কষ্ট করে দেখে আসেন ভিডিওগুলো, একটু টাইম নিয়ে দেখে আসেন, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, টেনজিবল অ্যাসেট। আচ্ছা, অরিজিনাল কস্ট, আমরা কস্টিংটা একটু নিয়ে নিই, 8,000। ওকে, 2022, এত যেতে পারবো না দূরে, 2022 গিয়ে সেভ করে দিলাম। একটু সার্চ করে দেখি তো, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অলরেডি ক্রিয়েট করাই আছে, আবার ক্রিয়েট করছি কবে? ডেপ্রিসিয়েশন একটা ছিল, আরেকটা ক্রিয়েট করছি, ইনঅ্যাক্টিভ করে রাখি। প্রথম দিন করছি, যাক ভালো মনে রাখছে, তোমার তো মনে নেই। এবার আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা বলি, সব থেকে ভালো হয় প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রাখবেন, তাহলে যখন ব্যালেন্স শিটটা দেখতে যাবেন তখন ওই অ্যাসেটের নিচে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা থাকবে, দেখতে একটু ভালো দেখা যাবে। আর না হলে একবারে গিয়ে ডেপ্রিসিয়েশনের মানে আর কি টোটাল অ্যামাউন্টটা দেখাবে। এজন্য আমি বলি যে ডেপ্রিসিয়েশন গুলো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আলাদা আলাদা করে নেওয়া ভালো। আচ্ছা, নিউর আন্ডারে চলে যাব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি নাম দিব? এয়ার কন্ডিশনার। ওকে, এয়ার কন্ডিশনার। এবার বলেন অ্যাকাউন্ট টাইপ কি হবে? হ্যাঁ, কি লায়াবিলিটি না এটা? হ্যাঁ,
লায়াবিলিটি না? কি হলো সবাই চুপচাপ হয়ে আছে? ডেপ্রিসিয়েশন তো নট এক্সপেন্স, হুম, এক্সপেন্স হবে। হ্যাঁ কি হলো? তো নিচে থেকে আদুর, ছেলে খালে তুই শর্টকাট একটু খুঁজে বের করে ব্রেন খাটাইতে দেয় না বাকিদের। ডেপ্রিসিয়েশন হচ্ছে কি আপনার কন্ট্রা অ্যাসেট না? কন্ট্রা অ্যাসেট এটাও পাবেন হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের ভিতরে। একটু আগে আমি এখানে ক্লিক করছিলাম কিন্তু কেউ খেয়াল করে না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আছে। আচ্ছা এখানে আর আপাতত ওপেনিং ব্যালেন্স কিছু দিব না। আচ্ছা ফিক্সড অ্যাসেট ক্যান নট বি, ও আচ্ছা প্যারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে এদের। আবার প্যারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনটা আর কি ঠিক করে দিই। আচ্ছা এটা কি কোনো ব্যালেন্স আছে? ব্যালেন্সটা আমি চেক করি। অ্যাকুমুলেটেড এর কোনো ব্যালেন্স নাই না? আচ্ছা যদি থাকতো তাহলে ব্যালেন্সটা আমরা দিতাম। এটা নতুন আপডেট আসছে যে এখন আর ওই যে আগের মতো ইয়া করা যায় না, অ্যাকুমুলেটেডটাকে মানে আর কি ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, সাব অ্যাকাউন্ট হিসেবে করতে হবে। সাব অ্যাকাউন্ট কিভাবে দেখে সেটা তো আমরা সবাই জানি না। এয়ার কন্ডিশনার কই, এই যে এয়ার কন্ডিশনার তার পাশে একটু ডানে সরে গেছে অ্যাকুমুলেটেড। আর একটা ক্রিয়েট করব বলেন, সেটা কি? লস অর গেইন অন ডিসপোজাল, কারণ আমরা ডিসপোজাল করব তো। লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেটস। ওকে, লস অর গেইন অন, এবার এটাতে আমরা দুই ভাবে করতে পারি, একটা ইনকামের আন্ডারেও করতে পারি অথবা এক্সপেন্সের আন্ডারেও করতে পারি। সেটা সে ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিবে, ঠিক আছে, প্লাস মাইনাসটা সে হিসাব করে নিবে। আচ্ছা তো এখন লস অর গেইনটা আমি আপাতত পক্ষে আদার ইনকাম দিয়ে সেট করি। হ্যাঁ, আদার ইনকামে আদার মিসেলেনিয়াস ইনকাম দিলাম। হ্যাঁ, এটা দিয়ে সেভ করে যদি মানে আর কি লস হয় সে অটোমেটিক্যালি মাইনাস ফিগার ক্যালকুলেশন করে নেবে, এটা আমার কোনো কাজ নেই। তাহলে এইবার আসেন আমাকে কি করতে হবে, ডেপ্রিসিয়েশনের জার্নাল দিতে হবে। আমার সব চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এবার ডেপ্রিসিয়েশন জার্নাল দিতে হবে। আমি এখানে ৮০০০ অরিজিনাল কস্ট, কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন ৮০০ কিভাবে আসছে, এই যে দেখেন বুক ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা যদি ভাগ করেন তাহলে কি ৮০০। ওকে, এবার একটু হিসাব করেন, সবাই ক্যালকুলেটর হাতে নেন মোবাইলের, ঠিক আছে? অ্যাসেট কি বুঝি নাই। অ্যাসেটটা কি দোকানে হচ্ছে যে ৮০০০-এর? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আরেকজনকে কোশ্চেন করার নাই, কিন্তু আপনারও তো কোশ্চেন করা উচিত ছিল কি এখানে। পরে বলতেছি, নেন কাজ করেন। এই ফাইলের একটা জায়গায় কেউ খেয়াল করেননি। হিসাব করেন ২০২০ সাল থেকে হিসাব করেন, সরি ২০২২ সাল, তাই না? তাহলে ২২ সাল থেকে যদি আমরা হিসাব করি তাহলে ২২-এ এক বছর কত কত হচ্ছে ৮০০, ২২-এ হচ্ছে ৮০০, ২৩-এ হচ্ছে ৮০০, ২৪-এ হচ্ছে ৮০০। ধরে নিলাম ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত আমরা হিসাব করতেছি ৩ বছরে, তাহলে কত হয় ২৪০০। ঠিক আছে, মানে একদম রাউন্ড ফিগার। এখন আপনি যদি চান যে হ্যাঁ আমি আরো আপডেট ডেপ্রিসিয়েশন করে নিব তাহলে আরো করতে পারেন ২৪০০। আর এখানে কয়দিন থাকে, ২ দিনের, তাই না? এখানে কয়দিন জানুয়ারি মাসের ২ দিন না? ২ দিনের হিসাব করব কিভাবে বলেন? ৮০০ ভাগ ১২, ১২ দিব, ২ দিনে ৩০। ৩৬০। তাহলে ২ দিনের কত? আগে ছিল কত ২৪০০ না? তাহলে ২৪০৪.৪। আচ্ছা তাহলে জার্নালে চলে যাব, জার্নাল এন্ট্রি দিব। আপনারা প্রত্যেক বছর আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন দিবেন, আবার আমার মতো শর্টকাট মারেন না, ঠিক আছে? স্যার ডেসক্রিপশন আছে, ওখানে নোট দিয়ে দেব। হ্যাঁ ডেসক্রিপশন আছে। কেন, একটু কাজ করো না, একটু দেখি না, জার্নাল এন্ট্রি করো। ডেপ্রিসিয়েশন জার্নাল এন্ট্রি তো দিতেই হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর কি দিব বলেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না?
কোনটা? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হলো? নাই? অ্যাকুমুলেটেড এয়ার কন্ডিশন 2404.40 কবে দিচ্ছি? 2024-এর শেষে না, 24-এর কি ডিসেম্বরের 31 তারিখে এসে জার্নাল দিচ্ছি। ও আচ্ছা, 2 দিন অ্যাড করছে না, যাক মনে আছে। তাহলে 2 তারিখ পর্যন্ত আমরা কি করলাম? ডেপ্রিসিয়েশন গুলাকে ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে ডেপ্রিসিয়েশনের জার্নালটা আমরা দিয়ে দিলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এইবার আমার ডেপ্রিসিয়েশন তো ক্যালকুলেশন ওকে, তাই না? আচ্ছা, তো এখন কি করব? ডেপ্রিসিয়েশন আমার রেকর্ডেড প্রসেস ডান। এবার আসেন ডিসপোজালটা দেখব। ডিসপোজাল দেখার জন্য আমি দুইটা জিনিস দেখব। কি হলো? রিলোড নিচ্ছে না কেন? এই যে, ঠিক আছে, দেখছেন অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশনটা মাইনাস নিয়ে নিছে। বুঝাতে পারছি? মানে আর কি, সে কি অটোমেটিক্যালি প্লাস মাইনাস হিসাব করে নিছে, আমার কষ্ট করে তাই প্লাস মাইনাস দিতে হয় না, কারণ এটা যে কন্ট্রা অ্যাসেট সে সেটা বুঝে, এই জন্য কি সে কি করছে, মাইনাস করে রাখছে। এখন আসেন, যখন আমি আজকের ডেটে ডিসপোজাল করতে যাব, ডিসপোজাল করার শর্ত কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে আপডেট ডেপ্রিসিয়েশন দিতে হবে, ইটস এ ম্যান্ডেটরি। ঠিক আছে? আপডেট ডেপ্রিসিয়েশন ছাড়া আপনার ডিসপোজাল কোনোদিনও ইথিক্যালি রাইট হবে না। ঠিক আছে? মানে অ্যাকাউন্টিং সেটাকে মানে সাপোর্ট করবে না। তাহলে আসেন আমরা একটু জার্নাল এন্ট্রিতে যাব। আজকের ডেটে আমরা জার্নালটা করব। তাহলে জার্নাল যখন আমরা ডিসপোজ করতে যাই তখন কি হয়? বেসিক্যালি আমরা কোথাও টাকাটা নিয়ে যাই, তাই না? ডিসপোজ করা মানে কি, আমি সেটাকে বাতিল করে দিচ্ছি, সেটা বাতিল করে দেওয়ার ফলে আমি কি কিছু টাকা কি পাচ্ছি, তাই না? আমার কাছে কিছু টাকা কি আসবে। তাহলে আমি ধরে নিলাম ওয়েলস ফার্গোতে আমার টাকাটা আসবে, ওয়েলস ফার্গোতে টাকাটা আসবে। কত অ্যাসেটের ভ্যালু আছে, কত? 5,995.60, তাই না? হ্যাঁ, 60। ধরলাম আমি 4,000 টাকায় অ্যাসেটটাকে সেল করতেছি, 4,000 টাকা অ্যাসেটটাকে কি করতেছি, সেল করতে। তাহলে আমার ব্যাংকে এসে টাকা ঢুকলো কত, 4,000। আচ্ছা, তারপরে এবার আসেন, এরপরে কি করব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মনে আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কারণ ডিসপোজাল করলে কি সেটাও কি আপনার কাছ থেকে চলে যাবে। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কত অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টসে শো করবে, 2404.40, এটা কি করবেন, ডেবিট করবেন। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু গ্যাপ দিব। আমি কি করতেছি, অ্যাসেটটাকে রিমুভ করে দিচ্ছি। কি অ্যাসেটটা ছিল? এয়ার কন্ডিশনার, তাই তো? ফুল অ্যামাউন্টটা কত ছিল? 8,000। এইবার দেখেন ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার লাভ হয়েছে না লস হয়েছে। কি হয়েছে, লাভ না লস, বলেন তো? কি বললো ভাই, লাভ হয়েছে? একটু তাকে আমি একটু দেখতে চাই। লাভ হলে তো ক্রেডিট হবে, তো লস হয়েছে 1,595 টাকা লস হয়েছে অ্যাসেটটা বিক্রি করে। তাহলে জার্নালটা আমি আরেকবার সংক্ষেপে বলি, যখন আমরা ডিসপোজ করতে চাই তখন আমরা টাকাটা যে হাতে পাচ্ছি সেটা যে কোনো একটা পেমেন্টের মাধ্যম নিয়ে তো পাচ্ছি, এই জন্য আমরা ব্যাংকটাকে করলাম ডেবিট। আর যেহেতু ডিসপোজ করলে কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে না, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে লাস্ট ব্যালেন্স সেটাকে কি করতে হবে, ডেবিট করে দিতে হবে। আর যে অ্যাসেটটা, সেই অ্যাসেটের বুক ভ্যালুটাকে ক্রেডিট করে দিব। আর যদি লস হয় তাহলে ডেবিট হবে বাকি ব্যালেন্সটা, আর লাভ হলে ক্রেডিট হবে। ওকে, ছবি ভালো আসবে না আপু, রেকর্ডেড ভিডিও থাকবেই। ওকে, এবার আমি একটু আগে চেক করে আসি, কই
এয়ার কন্ডিশনও 0, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও 0। তার মানে আপনার অ্যাকাউন্টিং রাইট। ঠিক আছে? কথা বুঝাতে পারছি? এইভাবে করে আপনারা কি করবেন? সবগুলো অ্যাসেটেরই ডিসপোজাল পর্যন্ত করবেন। ঠিক আছে? ডিসপোজাল পর্যন্ত করবেন, কোনোটাতে লাভ হিসাব করে করবেন, কোনোটাতে লস হিসাব করে করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টিং এর নলেজটা একটু ব্রেন স্টর্মিং হবে। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 10টা টপিক কি ডান। এটার কোনো শিডিউল দিচ্ছেন নাকি এটা? ডেপ্রিসিয়েশনের এই যে এটা। ওকে।